অবস্থা তোমাদের? একটু জানাও শুনি। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কি অবস্থা সবার? একটু জানাও দেখি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। বাকিদের কি অবস্থা সেটা জানো। পর্ব আজ কারবার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু শুরু করি আস্তে ধীরে। ওকে। ম্যাক্সিমামই আমার পরিচয় অলরেডি জেনে গেছো, অনেকে আমার ক্লাস অলরেডি করে ফেলছো। তারপরও অনেকের জন্য যারা আজকে হয়তো বা আমার ফার্স্ট ক্লাস করতেছে লাইভ, তাদের জন্য বলতেছি আমার নাম মোহাম্মদ রুমান খন্দকার, তোমরা আমাকে রুমান ভাইয়া বলে জানবা। ঠিক আছে, রুমান ভাইয়া। অনেকে অলরেডি আমার সাথে ক্লাস হয়ে গেছে তোমাদের, তো যাদের হয়ে গেছে তা তো অলরেডি চিনেই ফেলছো। আর যাদের আজকে ফার্স্ট ক্লাস তাদের জন্য আর কি একটু সংক্ষিপ্ত নাম। ঠিক আছে, আলোচনা দেখে নিলেই পারবা। এটা করছে যে আজকে আমরা কি শিখবো, তো তাকে আমরা উত্তরটা দিয়ে দিই এবং তোমাদেরও উত্তরটা আমরা দিয়ে দিই যে আজকে আমরা কি কি শিখবো। ঠিক আছে, ফার্স্ট হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি ও বিশ্বগ্রাম। তথ্য যোগাযোগ প্রযুক্তি ও বিশ্বগ্রাম, এটা আমাদের ক্লাস। তারপরে বিশ্বগ্রামের উপাদান সমূহ কি কি সেটা সম্পর্কে আমরা একটু জানবো। তারপরে ভার্চুয়াল রিয়ালিটি, এটা সম্পর্কে একটু আমরা জানবো। ঠিক আছে, তারপরে হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, মানে রিসেন্টলি কি কি ঘটনা ঘটতেছে আমাদের তথ্য প্রযুক্তি রিলেটেড। ঠিক আছে, সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। তারপরে আমাদের রোবোটিক্স, যেটা আমার ডিপার্টমেন্টের সাবজেক্ট আর কি, সেই রোবোটিক্স নিয়ে তোমাদের কিছুটা ধারণা দিব। তারপরে ইন্টারনেট অফ থিংস ও মহাকাশ অভিযান। ঠিক আছে, ইন্টারনেট অফ থিংস এই জিনিসটা আসলে কি সেটা সম্পর্কে আমরা তোমাদেরকে একটা ধারণা দিব, এবং এটা আসলে ব্যবহারটা কোথায় হয় সেটা সম্পর্কে একটু তুমি জানবা। বুঝতে পেরেছো? এখন আমরা যদি একটু মনে করো যে সামনের দিকে আসি, সেটা কিভাবে কি হবে। প্রতিবারের মতোই তোমাদের এনাম ভাইয়ের একটা সুন্দর মেসেজ যে পড়াশোনা ঠিকমতো করবা, না হলে এই ছেলের উপর যেভাবে সে তাল ফেলাইছে, ঠিক আছে, আহ, এখানে যেমন তাল ফেলাইছে তোমাদের উপরে কিন্তু তাল ফেলাবে, তাই আইসিটিটা খুব ভালো মতো পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এখন তোমাদের এনাম ভাই জিজ্ঞেস করতেছে যে শুরু করবো কিনা বল। এখন তোমরা যদি বলো শুরু করে দিই, তাহলে আমরা শুরু করে দিব আজকে আমাদের খেলাধুলা। ঠিক আছে, এনাম ভাই কিন্তু জিজ্ঞেস করছে রমজানুল মোবারক। ওকে, ঠিক আছে, ওকে, আমরা তাহলে শুরু করে দিই। প্রথমে আসে বিশ্বগ্রাম। ঠিক আছে, এই বিশ্বগ্রামের কনসেপ্ট আসলে কি বোঝায়? ঠিক আছে, বিশ্বগ্রাম হলো এমন একটা কনসেপ্ট ছিল যে আমরা সবাই সবার সাথে কানেক্টেড, এটাই হলো বিশ্বগ্রাম। ঠিক আছে, এখন সবাই সবার সাথে কানেক্টেড বলতে কি বোঝায়? ধরো তোমার যখন বাবা মা, তাদেরকে তুমি জিজ্ঞেস করবা যে তাদের যখন ছোটবেলা ছিল, সে তখন তার বন্ধু যদি ইউএসএ থাকে, বা সে যত ঢাকার বাইরে থাকে, বা ধরো কোনো একটা দেশের বাইরে থাকে, তখন কি হয়? তখন কি হতো? তাদের সময় হয়তো কোনো একটা ফোন ছিল, বাট ফোন দিয়ে সে শুধুমাত্র অডিও কল করতে পারতো। কিন্তু একটা সময় আমরা এই ধারণার মধ্যে আসি, আমরা যদি ইন্টারনেটের মাধ্যমে বা এমন কোনো নেটওয়ার্কের মাধ্যমে সবাই সবার সাথে কানেক্টেড থাকতে পারতাম, তাহলে কেমন হতো? তো সেই কল্পনাকে বাস্তবে রূপান্তর করাটাই আসলে বিশ্বগ্রামের একটা বৈশিষ্ট্য ছিল। তো এখন তোমরা দেখতে পাবা যে তোমরা কিন্তু চাইলে এখন ফেসবুকের মাধ্যমে সবার সাথে কানেক্টেড, তোমার ইউএস এর ফ্রেন্ড থাকতে পারে, তোমার অস্ট্রেলিয়ার ফ্রেন্ড থাকতে পারে ফেসবুকের মাধ্যমে, ভার্চুয়াল জগতের মাধ্যমে। এছাড়া তুমি বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপে কল দিতে পারো, টেলিগ্রামে কল দিতে পারো, মেসেঞ্জারে কল দিতে পারো, অডিও কল দিতে পারো, ভিডিও কল দিতে পারো। তার মানে তোমার বন্ধু যদি ইউএসএ তেও থাকে, তোমার জন্য কিন্তু সেই জিনিসটা খুব বেশি দূরে নয় মনে হয়। ঠিক আছে, তুমি চাইলে তার সাথে কথা বলে ফেলতে পারতেছো, খুবই ইজি একটা জিনিস। পুরো এই জিনিসটাই আসলে বিশ্বগ্রামের ধারণা বোঝায়, যে সবাই সবার সাথে একত্রে এমন ভাবে কাজ করবে যেন মনে হচ্ছে আমরা সবাই একটা শহরে বা একটা গ্রামের মধ্যে কানেক্টেড। ঠিক আছে, সবাই সবাইকে চিনি, এই জিনিসটাকেই বোঝানো হয়েছে। ঠিক আছে, ওকে। তো আমরা একটা সামনের দিকে যদি যাই, বিশ্বগ্রামের ধারণাটা আসলে কে দিয়েছিলেন? বিশ্বগ্রামের ধারণাটা দিয়েছিলেন এই ভদ্রলোক। এই ভদ্রলোক, যিনি আসলে কানাডিয়ান একজন দার্শনিক ছিলেন। তিনি কি ছিলেন? কানাডিয়ান দার্শনিক। এখন তার এই যে নাম হারবার্ট মার্শাল ম্যাকলুহান, হারবার্ট মার্শাল ম্যাকলুহান, এই নৈবিত্তিকের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আবারও বলে দিচ্ছি, নৈবিত্তিকের জন্য এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট। যারা এই ইম্পর্টেন্ট জিনিসটা ভুলে যাবে তাদের জন্য হয়তো একটা এমসিকিউ ছুটে যেতে পারে। কারণ কানাডিয়ান দার্শনিক হারবার্ট মার্শাল ম্যাকলুহান, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা নৈবিত্তিক, অনেক জায়গায় আসে, বারবার আসে। তো এই জিনিসটা মনে রাখবা, কোথাকার কানাডিয়ান দার্শনিক, নাম কি? হারবার্ট মার্শাল ম্যাকলুহান। তিনি কি ধারণা দিয়েছিলেন? বিশ্বগ্রামের ধারণা দিয়েছিলেন। এই জিনিসটা একটু মনে রাখবা। আচ্ছা, একজন বলছে ভাই আমি সায়েন্সের মাদ্রাসা আলিমে পড়ি, আমি কি আইসিটি নিয়ে অনার্স করতে পারবো কিনা? ভাইয়া তুমি ভবিষ্যতে অনেক কিছুই করতে পারবা, তুমি পড়াশোনা করতে থাকো, দেখবে আইসিটি নিয়ে অনার্স করতে পারবা, পারা উচিত। ঠিক আছে, তুমি বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পাও তাহলে হয়তো বা করতে পারবা। আইসিটি শুধুমাত্র আইসিটি নিয়ে অনার্স না, আইসিটি রিলেটেড সিএসসি সাবজেক্ট হতে পারে। ঠিক আছে, বা ইসিই সাবজেক্ট হতে পারে, সিএসসি রিলেটেড বা তথ্য প্রযুক্তি রিলেটেড অনেকগুলো সাবজেক্ট আছে, তুমি সেটা করতে পারবা। ঠিক আছে, এটা কত নম্বর অধ্যায়? 1 নম্বর অধ্যায়, একদম প্রথম অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করছি। ঠিক আছে, তো আমরা দেখি বিশ্বগ্রামের ধারণাতে আর কি কি আছে। যেখানে আছে, যেমন ধরো যে হার্বার্ট মার্শাল ম্যাকলুহান ছিল স্থানীয় সময় বিলোপ করে সমগ্র বিশ্বকে একটি গ্রাম বা ভিলেজে চিন্তা ভাবনা করছিল। ঠিক আছে, তার এই চিন্তা ভাবনা থেকে পরবর্তীতে এই গ্লোবাল ভিলেজ কনসেপ্টটা আমাদের সামনে আসে, যে আমরা চাইলি এরকম একটা সম্ভব যে সবাই সবার সাথে কানেক্টেড। ঠিক আছে, সবাই সবার সাথে কানেক্টেড, এই জিনিসটা সে এক দিছিল। দেখো কত সুন্দর একটা মানুষ দেখতে। ঠিক আছে, তোমাদের জন্য সুন্দর ছবিটা আনছি, যদিও তার একটা বুড়া ছবি ছিল, বাট আমি বুড়া ছবিটা নেই, বাট এই ছবিটা খুব সুন্দর দেখতে, তাই আমি তার এই সুন্দর ছবিটা নিয়ে আসি। ঠিক আছে, তো এটা একটু দেখো তোমরা। ওকে, তারপর আমরা যদি একটু সামনের দিকে যাই, তারপরে কি ছিল? যে কমিউনিকেশন। ঠিক আছে, যোগাযোগ। তারবিহীন এই প্রযুক্তির কল্যাণে আমাদের আসলে যোগাযোগের যে মাধ্যম, যেমন আমরা এখন ধরো যে যোগাযোগের অনেকগুলো মাধ্যম হয়েছে, যেমন তোমরা জানো গুগল মিট সম্পর্কে হয়তো অনেকে জানো, জুম সম্পর্কে জানো, হোয়াটসঅ্যাপ তো তোমরা জানোই, ভাইবার আগে ইউজ হতো, অনেকে এখনো ইউজ করে, যে ভাইবারের মাধ্যমে অনেকটা হোয়াটসঅ্যাপের মতো। ঠিক আছে, তো এটা তারা কিন্তু ব্যবহার করে। তারপর ইমো আছে, মেসেঞ্জার আছে, ঠিক আছে, ওয়েব ব্রাউজিং আছে, ইমেল আছে, ফ্যাক্স আছে, এরকম অনেকগুলো জিনিস কিন্তু আছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন একটা জিনিস দেখো, এই যে যোগাযোগ, এই যোগাযোগের দুইটা ওয়ে আছে, একটা হলো টেলি যোগাযোগ, আরেকটা হলো তথ্য যোগাযোগ। ঠিক আছে,
একটা হলো টেলিযোগাযোগ, একটা হলো তথ্য যোগাযোগ। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। একটা হলো টেলিযোগাযোগ, একটা তথ্য যোগাযোগ। দেখো এই যে এতগুলা কমিউনিকেশনের মাধ্যম তুমি কতগুলা ইউজ করছো, ঠিক আছে? কতগুলা ইউজ করছো এটা একটু দেখো, তোমরা আমাকে জানাও তো যে তোমরা কি কি ইউজ করছো। হুম। ক্লাস কখন শুরু হয়েছে তোমার তো খোঁজ খবরই নাই। দেখো 1:45 ঠিক আছে, পৌনে 2টায় আমাদের ক্লাসটা শুরু হয়েছে। কে কোনটা কোনটা দেখছো? অনেকে বলছে সবগুলা দেখছে, কেউ বলছে 6টা দেখছে, কেউ 5টা দেখছে। তার মানে আমরা কিন্তু এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার মানে এই জিনিসটাই আমরা আবার একটু ধারণা নিচ্ছি। ঠিক আছে? অনেকে অনেকগুলো কিন্তু অলরেডি ইউজ করছে। তার মানে যোগাযোগ, তার মানে আমি ইনফরমেশন শেয়ার করতে পারি। ঠিক আছে? ওকে। এই কথাগুলোই বলা হইছে। তারপরে বলছে যে কর্মসংস্থানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে এক দেশের নাগরিক ভিন্ন ভিন্ন দেশের নাগরিকের প্রতিষ্ঠান পক্ষে দূরে থেকে কাজ করে থাকেন। এই কার্যক্রমকে আউটসোর্সিং বলে। আউটসোর্সিং জিনিসটা কি? এখন এই বর্তমানে এই আউটসোর্সিং জিনিসটা কিন্তু অনেক বেশি পপুলার। ঠিক আছে? এখন তোমরা কি এই আউটসোর্সিং সম্পর্কে জানো কিনা? ঠিক আছে? তোমরা এই আউটসোর্সিং সম্পর্কে জানো কিনা সেটা একটু আমাকে জানাও তো। ঠিক আছে? এই জিনিসটা একটু আমাকে জানাও। তোমরা আউটসোর্সিং সম্পর্কে ধারণা আছে কিনা তোমাদের? অনেকে বলছো জানো, অনেকে বলতেছো জানো না। কেউ কেউ জানো, কেউ কেউ জানো না। ওকে। ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি। ঠিক আছে? একটা জিনিস দেখো যে আউটসোর্সিং মানে হলো তোমার কাজটা অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া। তোমার কাজটা অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া। এটাকে বলা হয় আউটসোর্সিং। আর যারা মনে করো আউটসোর্সিং করে তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সিং। বা এই জিনিসটাকে ফ্রিল্যান্সিং বলে। মানে অন্যকে দিয়ে করায় নিতেছো কাজটা। যেমন একটা কাজ ধরো, যেমন ধরো যে তুমি একটা কোম্পানির জন্য মনে করো তুমি হলো কোকা-কোলা কোম্পানি বা তুমি ধরো মোজো কোম্পানি। মোজো মানে কোল্ড ড্রিংকস, ঠিক আছে? মোজো কোল্ড ড্রিংকস ধরো সাপোজ বা অন্য কোনো কোল্ড ড্রিংকস। এখন তুমি তোমার কাছে লিকুইড আছে। ঠিক আছে? তোমার কাছে লিকুইড আছে। মানে ওই যে মানে মনে করো যে মোজোর যে বোতলের যে পানীয় খাও তুমি সেটা আছে। বাট তাদের কাছে বোতল নাই ধরো। এখন বোতল জিনিসটা কারো থেকে বানাই নিতে হবে না? ধরো যে সে যে বোতলটা সাপ্লাই দিবে তার তো কাউকে বানাই নিতে হবে। ধরো আমার কাছে সেই বোতল আমি বানাই। এখন সে বা মোজো কোম্পানি আমাকে বলল যে তুমি আমার হয়ে বোতলগুলো বানাই দাও। আমি তোমাকে পে করব, তুমি আমাকে বানাই দাও। তাহলে লাভটা হলো কি? মোজো কোম্পানিকে বোতল বানাইতে হলো না। তার হয়ে আমি বানাই দিলাম। আমাকে সে টাকা দিল, আমি তাকে বোতল দিয়ে দিলাম। এভাবে কিন্তু মাইক্রো অনেক কাজ হয়। ঠিক আছে? তেমনি আমাদের মনে করো যে আউটসোর্সিং এর ক্ষেত্রে দেখা যায় বিদেশীরা অনেক ধরনের কাজ আছে যেটা হয়তোবা তাদের কাছে যদি মনে করো যে সে কাউকে জবে ঢুকায়ে কাজ করায় নিত তাহলে তার হয়তো বেশি খরচ লাগতো। কিন্তু হয়তোবা তার ৩ মাসের জন্য এই কাজটা করা দরকার। এরপরে আর তারই যে কর্মচারীকে রাখছে তাকে দরকার নাই। এখন এই পরিস্থিতিতে কি করে? সে তখন তাকে ভাড়ায় নেয়। যে তোমায় বলে যে এই কাজটা সে কে করে দিতে পারবে আমার কাজটা। এখন অনেকে মনে করে এরকম মনে করে নিলাম করে। ঠিক আছে? যদি নিলাম করে তাহলে আচ্ছা স্ক্রিনটা অফ হয়ে গেল কেন? আ তো স্ক্রিনটা তো অফ হয়ে যাওয়ার কথা না। দাঁড়াও তো দেখি ১ মিনিট। আমার কথা কি শুনতে পাচ্ছ কিনা? কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা বুঝতেছি না। আচ্ছা, শুনতে পাচ্ছ? আমার এখানে একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, দেখেন তো ক্যামেরা আমাদের এখান থেকে মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেছি। এখন আমার কাজটা অন্য কেউ করে দিতেছে। এটাই মোটামুটি আউটসোর্সিং। আর যারা এই কাজটা করে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়। ঠিক আছে? বুঝতে পারছো জিনিসটা? ওকে। তাহলে আমরা যে এখন এই ধরনের ওয়েবসাইট কারা বা মার্কেট প্লেস যেগুলো আছে, মার্কেট প্লেস বা জব শেয়ারিং ওয়েবসাইট যদি আমি বলি তাহলে কি, কি আছে? Upwork আছে, ফ্রিল্যান্সার আছে। ঠিক আছে? Upwork আছে, ফ্রিল্যান্সার আছে। দেন তারপরে কি আছে? Fiverr আছে। এরকম অনেকগুলো আছে। এখন একটা জিনিস মনে রাখবা, তোমাদের বইতে যে কয়টা ওয়েবসাইটের নাম বলা আছে, সেই কয়টা ওয়েবসাইট কি করতে হবে? তোমাদের ভালো করে একটু পড়তে হবে। ঠিক আছে? তোমাদের যে কয়টা ওয়েবসাইটের নাম বলছে সেগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে? এই যে Upwork, ফ্রিল্যান্সার, ব্যালেন্সার, Fiverr, ঠিক আছে? সবগুলা এই কয়টা একটু বেশি মনে রাখতে হবে। কারণ এটাও এক ধরনের জব শেয়ারিং ওয়েবসাইট। ঠিক আছে? সেম সবগুলা সেম। জব শেয়ারিং এর ওয়েবসাইট। এখানে তোমরা কি করতে পারো জানো? ধরো তুমি তোমার ওয়েবসাইট বানাবা। এখন তুমি তো মনে করো ওয়েবসাইট বানাতে পারো না। তুমি এই সকল ওয়েবসাইটে যাবা, যেয়ে বলবা যে আমার একটা ওয়েবসাইট বানাই দাও, আমি তোমার এত টাকা দিব। এখন তোমার হয়ে অন্য কেউ হয়তো কাজটা করে দিবে। এই কাজগুলো অথবা তার মানে কি তুমি তোমার কাজগুলো করায় নিতে পারবা অথবা তুমি এখান থেকে জব পাবা বা তোমাকে কেউ কাজ দিবে। তো এই সকল ওয়েবসাইটে সেই জবগুলো পাওয়া যায়। ঠিক আছে? বিভিন্ন ধরনের কাজ এখানে দেওয়া আছে। যেমন কি, কি ধরনের কাজ করে এখান থেকে যদি আমরা তুলনা দিই। যেমন ধরো যে ডেটা অ্যানালাইসিস এর কাজ দেখায় অনেকে, কপিরাইটিং, গ্রাফিক ডিজাইনিং, সফটওয়্যার বানায় দেয় অনেকে, ওয়েব ডেভেলপমেন্ট মানে ওয়েবসাইটের কাজগুলো করে, তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, ঠিক আছে? এরকম অনেক ধরনের কাজগুলো করায় নেয়। তার মানে এই যে ইন্টারনেটের মাধ্যমে আমরা কিন্তু এখন নিজের কাজগুলো অন্য কাউকে দিয়ে করায় নিতেছি। ঠিক আছে? বুঝতে পারছো? এই যে দেখো কত সুন্দর একটা জিনিস। তার মানে আমরা অন্য কেউ দিয়ে কাজটা করায় নিতেছি। ঠিক আছে? বুঝতে পারছো? ওকে। আমরা যদি এখন সামনে শিক্ষা, এডুকেশন শিক্ষা নিয়ে কি তোমাদের আলাদা করে বলতে হবে? দেখো শিখোর মতো যে প্ল্যাটফর্মটা আছে, এটাই তো একটা সবথেকে বড় একটা উদাহরণ দেওয়া যায়। যে শিখো, যদি আমরা শিক্ষার কথাই বলি, ঠিক আছে? আমরা যদি শিক্ষার কথাই বলি, এটাই তো একটা লার্নিং প্ল্যাটফর্ম, ঠিক না? তোমাদের লার্নিং প্ল্যাটফর্ম। এছাড়া আরো অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে। ঠিক আছে? যেমন মনে করো যে Google Meet দিয়েও আমরা ক্লাস নিতাম, ওয়েবিএক্স নিয়ে ক্লাস নিতাম, ফেসবুকে ক্লাস নিতাম, মেসেঞ্জারে ক্লাস নিতাম, ইমোতে ক্লাস নিতাম, স্কাইপ এরকম অনেক কিছু দিয়ে কিন্তু ক্লাস নেওয়া যায়। ঠিক আছে? অনেক কিছু নিয়ে ক্লাস নেওয়া যায়। ওকে। তো আমার এই ক্লাস নেওয়ার কথা নিয়ে আমার একটা জিনিস মনে পড়লো, যখন তোমাদের করোনার সময় ছিল, তখন ওই যে আমি ফার্স্ট জুম দিয়ে যখন ক্লাস নেওয়া শুরু করলাম, তখন খুব মজা লাগতো। ঠিক আছে? জুম দিয়ে ক্লাস নিতাম। তখন ওই যে ফার্স্ট টাইম আসলে কিভাবে ক্লাস নেওয়া হয়, সেই মনে করো যে অভ্যাসটা তৈরি হয়েছিল। ঠিক আছে? করোনার সময় তখন থেকে বাসা থেকে বের হইতো না। তাই না? তখন দেখা যেত কি আমি এমনও হইছে রাত ২টা পর্যন্ত অনলাইনে পড়াইতেছি। ঠিক আছে? তো এরকমও মনে করো যে অনেক অভিজ্ঞতা আছে। তখন সবাই দেখা যেত কি রাতে ঘুমাইতো না, সকালে ঘুমাইতো। দেখা যেত কি আমি ২টা পর্যন্ত ব্যাচ পড়াইতাম। এরকম একটা প্ল্যাটফর্ম। তোমরা যেমন একটা ক্লাস করতে বাসার সামনে একবার হয়ে মানে একবার কইরা হইলো চক্কর মারতো। একবার কইরা হইলো মানুষটা কি করতো? চক্কর মারতো। মনে করো কেমনে চক্কর মারতো? ধরো তুমি হয়তো জানছো যে এই বাসায় কেউ হয়তো মনে করো যে করোনা আক্রান্ত হইছে। এখন তুমি তোমার বন্ধুরে বলতা, "এই চল যাই একটু দেখে আসি যে ওই বাসায় নাকি কেউ একটা আক্রান্ত হইছে।" মানে দেখো কত মানে এদের মনে করো যে কত খাস গল্প। ঠিক আছে? মানে একজন আরেকজনের শিখায় নিয়ে যেতেছে বাসার সামনে। আচ্ছা আমার কথা হলো যে করোনা আক্রান্ত হইছে বাসার ভিতরে একজন মানুষ। এই বাসা দেখার কি আছে? এখন দেখা গেছে ১-২ সপ্তাহ পরে দেখা গেছে যে এখানে মনে করো একটা মেলার মতো বসে গেছে। ঠিক আছে? বিকাল পরে এই বাসার আশেপাশে ধরো যে ঝালমুড়ির দোকান, তারপরে মনে করো যে বেলুনের দোকান, বিভিন্ন খাবারের শপ, সবকিছু আইসা এই রোডটা যে রোডটা আছে, এই রোডটা ভিড় হয়ে গেছে। মানুষজন এখানে আরো আইসা মনে করো মৌজ মাস্তি করতেছে। সবাই হলো মনে করো পালাও করে আর এখানে হলো মৌজ মাস্তি প্রথম হলো করোনা আক্রান্ত হইছে। বুঝতে পারলে এখানে ব্যবসায়ীরা এসে এখানে বিজনেস করতেছে। মানে এই রোডটাই পপুলার হয়ে গেছে। কিন্তু পপুলার হওয়ার কারণ কি? এখানে একজন করোনা ব্যক্তি আক্রান্ত হইছে। এই হলো কাহিনী। বুঝতে পারছো? এখন কি বলবো আর? বুঝলাম যে এটা হলো শিক্ষণ। এছাড়া আরো অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে যেখানে মনে করো মিটিং করা যায়। আমরা কিন্তু ফেসবুক লাইভ করি। তো এগুলির মাধ্যমে কিন্তু আমাদের মনে করো যে আমরা তথ্য দিতে পারি। ঠিক আছে? বিভিন্ন ধরনের তথ্য দিতে পারি। স্কাইপ বা এই ধরনের বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন তথ্য সবাইকে দিতে পারি। বুঝতে পারছো? তো এইটাই আমরা বুঝলাম। শিক্ষা ক্ষেত্রে কিন্তু এটা আসলে খুব বেশি এবং সবথেকে সুন্দর একটা কথা হচ্ছে করোনার পরে এই জিনিসটা আরো বিশ্বব্যাপী ব্যবহার হইছে আরকি। ঠিক আছে?
আর করোনার সময় তো মানুষজন পাগল হয়ে যেত, মানে যে যার মতো, কেউ হয়তো মনে করে কাপড় চোপড় খুলেও নাচানাচি করতেছে ফেসবুকে, এরকম অনেক কিছু দেখা লাগছে। ঠিক আছে, তো এরকম ঘটনা তো অনেক কিছু হয়েছে। করোনা একটা অন্য ধরনের ধাক্কা দিয়ে গেছে আমাদের, আর অনেক বিনোদন দিয়ে গেছে সাথে। ঠিক আছে, তারপর আসে চিকিৎসা। ঠিক আছে, এই চিকিৎসার জায়গাটা এখন দেখো, অনেক ধরনের ওয়েবসাইট আছে, যে ধরনের ওয়েবসাইটে একজন জিজ্ঞেস করছে, ভাইয়া আপনি গেছিলেন? না আমি যাই নাই। ঠিক আছে, তোমরা হয়তো জানো না, বাট আমি আসলে করোনা জিনিসটা খুব ভয় পেতাম। ঠিক আছে, করোনার সময় চারিদিকে এই পরিমাণ মানে মানুষ মারা যেতেছিল, আমি আসলে একটা কাজ করছিলাম, যেই দিন শুনছি যে মনে করেন মানুষ মারা গেছে, ফার্স্ট করোনা আক্রান্ত হয়ে মানুষ মারা গেছে, বিলিভ মি অর নট, ওই দিন আমি ঘরে ঢুকছি, এরপর 4 মাস আমি আমাদের বাসা থেকে বের হইনি। ঠিক আছে, টানা 4 মাস আমি আমাদের বাসা থেকে বের হইনি। কারণ কি, যে মানুষ যেভাবে মারা যাইতেছিল, এটা আসলে খুবই ভয়ঙ্কর একটা জিনিস ছিল। ঠিক আছে, তো 4 মাস পরে যখন প্রথম বলতেছিল যে টিকা, ঠিক আছে, টিকা নিছে। ঠিক আছে, এই 4 মাসে আমি আর মনে করো যে কখনো তো বাইর হইনি, বাট যেই দিন মনে করো টিকা নেওয়ার ব্যবস্থা হয়েছে, মনে করো টিকা নিছি একবার, ওর পরে আবার বাসায় থাকিনি। ঠিক আছে, এরপরে আর বাসায় তেমন একটা থাকিনি। কিন্তু এই যে 4 মাস খুব কষ্ট হয়েছে, কারণ আমি আমার বাসা থেকে বের হইতাম না। ঠিক আছে, কিছু দেখি না এই জিনিসটা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কি বোঝায়? টেলিমেডিসিন বলতে বোঝায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়াকে বোঝায়। ঠিক আছে, তার মানে টেলিমেডিসিনের সংজ্ঞাটা কিন্তু ইম্পর্টেন্ট। টেলিমেডিসিনের সংজ্ঞাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। টেলিমেডিসিন বলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়া যায়। ঠিক আছে, এখন কিন্তু এটা অনেক ধরনের আছে। বুঝতে পারছো? এর মূল কথা হলো তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে আসা। এখন কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ আছে, যে অ্যাপগুলোর মাধ্যমে কিন্তু এই ধরনের সেবা কিন্তু প্রদান করা হয়, চিকিৎসা সেবা কিন্তু প্রদান করা যায়। ঠিক আছে, ওকে। তারপরে বলছে কি, চিকিৎসা সেবার একটা জিনিস রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, এটা মনে রাখবা। ইএইচআর এর ফুল ফর্মটা জানবা, ইলেকট্রনিক হেলথ রেকর্ড, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, ইএইচআর এর কি, ইলেকট্রনিক হেলথ রেকর্ড। ইলেকট্রনিক হেলথ রেকর্ড কি, ইলেকট্রনিক হেলথ রেকর্ড ব্যবস্থাপনায় ডেটাবেজে রোগীর সকল তথ্য সংরক্ষিত থাকে। ঠিক আছে, তোমার আসলে কি কি সমস্যা ছিল বিগত সময়গুলোতে, এখন তুমি সেই সমস্যাগুলো কাটায় উঠতে পারছো কিনা, তুমি কি ধরনের মেডিসিন পরবর্তীতে নিছো, তুমি কার কাছে থেরাপি নিছো, এই সকল কিছু ইএইচআর মানে ইলেকট্রনিক হেলথ রেকর্ড, যেটা ডেটাবেজে সংরক্ষিত থাকে। পরবর্তীতে যদি এই তোমার কোনো ধরনের সমস্যা হয়, এই রিপোর্টটা দেখে বোঝা যাবে যে তোমার কি সমস্যা হয়েছে। বুঝতে পারছো? এটা কিন্তু মনে রাখতে হবে। এই জিনিসে কি কি থাকে, রোগ সম্পর্কিত তথ্য, রিপোর্ট এবং চিকিৎসা ব্যবস্থা তথ্য, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, কি আর কি বলছে, এই ধরনের কাজ করতে যে সফটওয়্যার ব্যবহৃত হয়, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, যেগুলো থেরাপি নোটস, এপিক কেয়ার, নেক্সট জেন, এম্বুটারি, ইএইচআর, কেআরটিটি6, এই যে ধরনের সফটওয়্যারগুলোর নামগুলো আছে এই চ্যাপ্টারে, সেই সফটওয়্যারগুলোর নামগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, মনে রাখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি? এটা কিন্তু মনে রাখতে হবে। বুঝতে পারছো? এটা কিন্তু মনে রাখতে হবে যে কি ধরনের সফটওয়্যারগুলো ব্যবহৃত হয়, নৈতিকের জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেকে বলতেছে আমরা কি ব্যবহার করতে পারবো? তোমরা চাইলে ব্যবহার করতে পারো, তবে কেমনে ব্যবহার করবা? ঠিক আছে, সফটওয়্যারে শুধুমাত্র ডেটা রাখা যায়, কিন্তু তোমরা তো আর ডাক্তার ছাড়া এগুলি কোনো কাজ হবে না। ঠিক আছে, ওকে। অফিস, ঠিক আছে, অফিসেও কিন্তু বিভিন্ন ধরনের কাজ করা যায়, যেমন ড্রপবক্স। ঠিক আছে, ড্রপবক্স, ড্রপবক্স আর গুগল ড্রাইভ সেম জিনিসই, মানে কোনো জিনিস তুমি এখানে সেভ করে রাখতে পারবা। ড্রপবক্স আর গুগল ড্রাইভ মোটামুটি সেম জিনিস, দুইটা আলাদা কোম্পানির। ঠিক আছে, আর বাকি সব জিনিস সেম। তারপরে অফিস 365, তারপরে গুগল ডক্স ইত্যাদি সার্ভিস আমরা কিন্তু অলরেডি অফিসে ব্যবহার করি, কারণ অফিসে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করতে হয়, বিভিন্ন ডেটা সেভ করে কোথাও ব্যাকআপ রাখতে হয়, এই সকল কিছু আমরা কিন্তু এখন ডিজিটাল মাধ্যমে করতে পারি। ঠিক আছে, অফিসে কিন্তু এখন খুব বেশি পরিমাণে দরকার পড়ে। যেমন ধরো স্প্রেডশিট আছে, যেখানে ক্যালকুলেশন করতে আমাদের, আবার একজন লিখছে ইএইচআর এর ফুল মিনিং কি, আরে বোকা মেয়ে না বোকা ছেলে কে এটা, তো অলরেডি দেখাইছি, ইলেকট্রনিক হেলথ রিপোর্ট। ঠিক আছে, ওকে। বেশি দূর পড়াই নেই। ঠিক আছে, ধরতে পারবা, সমস্যা নাই। আমরা কিন্তু বিভিন্ন ধরনের অলরেডি কাজ করি, এটা তোমরা কিন্তু জানো, সবই জানো তোমরা মোটামুটি, কিন্তু তোমাদের কাছে ধরাই দিতেছে ম্যাক্সিমাম যে জিনিসটা, সেটা হলো যে এগুলো আসলে কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট আসতে পারে, নৈতিকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো আমি একটু দেখবো। ঠিক আছে, তারপরে হচ্ছে বাসস্থান। ঠিক আছে, বাসস্থান, বাসস্থান মানুষের মৌলিক চাহিদা। ঠিক আছে, এটা তোমরা জানো, বাসস্থান একটা মৌলিক চাহিদার মধ্যে পড়ে, তুমি যদি থাকতে না পারো তাহলে কিভাবে হবে? ঠিক আছে, মৌলিক চাহিদা। তারপরে হচ্ছে নিজ ঘরে অবস্থান করে দূরবর্তী দেশের আত্মীয়স্বজন সামনাসামনি কথোপকথন নিশ্চিত করে। ঠিক আছে, মানে স্মার্ট হোম, স্মার্ট হোম এর পদ্ধতিকে হোম অটোমেশন সিস্টেম বলা হয়। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা, স্মার্ট হোম মানে কি? স্মার্ট হোম মানে হলো, ধরো তুমি বাসায় ঢুকতেছো, বাসায় ঢোকার সাথে সাথেই তোমার মনে করো যে এসি অন হয়ে গেছে, তোমার মনে করো যে পানি রেডি হইতেছে। ঠিক আছে, গরম পানি রেডি হচ্ছে, ফ্যান চালু হয়ে যাচ্ছে, টিভি অন হয়ে যাচ্ছে, তুমি রাজা বাদশার মতো আইসা মনে করো যে তোমার যে সোফা আছে, সেই সোফায় ঠাস করে পড়ে গেলা, এবং সবকিছু অটোমেটিক চলতেছে, এবং সাথে সাথে মনে করো যে কেউ হয়তো তোমার সামনে একটা মুদ্রাও দেখাইলো, আই মিন কিছু না, আচ্ছা যাই হোক, নাচ দেখাইলো, তোমার সবকিছু মনে করো যে চলতেছে, এই যে পুরো সিস্টেম। ঠিক আছে, মনে করো যে পুরো রুমে অটোমেটিক ভাবে সব জিনিস চলতেছে, তার মানে অটোমেশন করা হয়েছে। এখন হোম অটোমেশন সিস্টেমের মাধ্যমে আমরা একটা রুমকে বা একটা বাড়িকে স্মার্ট হোমে কি করতে পারি, রূপান্তর করতে পারি। ঠিক আছে, কত মজা হইতো তাই না? তুমি মনে করো যে আইসা জায়গায় শুয়ে পড়লা, ঠিক আছে, জায়গায় শুয়ে পড়লা, শুয়ে শুয়ে মনে করো সব দেখাইতেছে। ঠিক আছে, এখন নাচ দেখাবে কি, একজন বলতে ধরো একটা রোবট বানাই নিলা, যে আইসা তোমার সামনে নাচ দেখাইতেছে। ঠিক আছে, এমন একটা বাসা যদি আমার হইতো, এটা ভালো হইতো তাই না? কোনো কাজ করা লাগতো না, এসে সব জিনিস অটোমেটিক্যালি হয়ে যেত। ঠিক আছে, এটা কিন্তু আমরা করতেই পারি। ঠিক আছে, ভবিষ্যতে এমন হতে পারে তুমি অনেক টাকা পয়সা কামাইছো, কামাই এরকম হতে পারবে। ঠিক আছে, বাংলাদেশে কি কোথাও আছে? বাংলাদেশে তেমন একটা নাই। ঠিক আছে, তবে বাইরের দেশে অনেক জায়গাতে কিন্তু এটা আছে। ঠিক আছে, ওকে। একজন জিজ্ঞেস করছে আমার রোবট কেমন আছে? তোমরা হয়তো জানো না, আমার রোবটটা আসলে মারা গেছে কয়েকদিন ধরে, সে মানে কয়েকদিন আগে সে মারা গেছে। তো আমরা তার মাগফিরাত কামনা করি। রোবটটা আসলে মরে গেছে। ঠিক আছে, রোবটটার হার্ট অ্যাটাক হয়েছিল, হার্ট অ্যাটাক হওয়ার ফলে সে আসলে মরে গেছে। ঠিক আছে, ওকে। ওকে। তারপর আমরা বাসস্থান রিলেটেড অনেক কিছু দিচ্ছি। এখন এই যে জিনিসগুলা, আমি যে আমার একটা বাসস্থানকে এত স্মার্ট বানাবো, তাহলে স্মার্ট বানাইতে গেলে কি করতে হবে? আমার বিভিন্ন ধরনের সেন্সর ইউজ করা লাগবে। যত বেশি আমি সেন্সর ইউজ করতে পারবো, তত আমি হোম অটোমেশন ইউজ করতে পারবো। একজন জিজ্ঞেস করছে রোবট কি মারা যায়? হ্যাঁ, অবশ্যই মারা যায়। ঠিক আছে, রোবট মারা যায়, রোবট মারা যায়, আবার রোবট বানাইতে হয়। ঠিক আছে, রোবট কিন্তু হার্ট অ্যাটাক করে মরে যায়। ঠিক আছে, বুঝতে পারছো? আবার বলতেছে রোবটের হার্ট আছে নাকি? ভাই তুমি কি জীবনে রোবট দেখছো? রোবটটা আমি দেখছি। ঠিক আছে, রোবটের কিন্তু হার্ট আছে। ঠিক আছে, রোবটের হার্ট অ্যাটাক হয়েছে। বুঝতে পারছো? একজন জিজ্ঞেস করছে রোবটের হার্টটা কি দুর্বল ছিল নাকি? আরে না, বুঝছো, কারেন্ট ছিল না। এখন মনে করো রোবট কি খায়? রোবট হলো কারেন্ট খায়। এখন মনে করো যেহেতু কারেন্ট ছিল না, তো মনে করো যে খিদার জ্বালায়, সে কষ্টে দুঃখে তার হার্টটা অ্যাটাক করছে। ঠিক আছে, হার্ট অ্যাটাক করে তারপর সে টুস করে মরে গেছে। ঠিক আছে, এখন টুস করে মরে গেছে, এখন তার পার্টস পার্টি আছে। এখন সবাই তো মনে করো যে আমরা মুসলমানরা যদি হয় তাহলে কি হয়, মরার পরে কবরে দেই, হিন্দুদের হলে আমরা ঠিক আছে, তাহলে কি করা যায়? তার পার্টস পার্টি ভেঙে মনে করো যে আমি মনে করি যে বিক্রি করে দিছি, বিক্রি করে কিছু টাকা পয়সা আসছে, ওই টাকা পয়সা দিয়ে বাগে খাইতেছি। ঠিক আছে, কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, তো আরো অনেক কিছু আছে, যেমন পুলিশ কন্ট্রোল রুম, এগুলোতে খুব বেশি হয়। তারপরে প্রাইভেট সিকিউরিটি কোম্পানির সাথে যুক্ত করে রাখলে দেখা যাবে তোমার বাসস্থানটা অনেক নিরাপদ থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো?
বুঝতে পারছো? কিন্তু এনাম হসপিটালে যে এনাম ভাই মানে এনাম হলো মেইন ডাক্তার। তো উনি আসলে তখন ঘুমাইতেছিলেন। ঠিক আছে? তিনি আসলে ঘুমাইতেছিলেন দেখে আমরা আরকি নিয়ে যেতেন। তাহলে হয়তো আমরা কিন্তু আর বাঁচাতে পারে নাই। বিশ্বগ্রাম থেকে প্রশ্ন আসে ভাইয়া বিশ্বগ্রাম থেকে নবী থেকে আসে। আমরা যত বেশি সেন্সর লাগাবো এবং আমরা যদি নিরাপত্তা সংস্থা যেগুলো আছে তাদের সাথে আমাদের যদি মনে করো যে কানেক্টেড থাকে আমার রুম তাহলে দেখা যাবে যে আমাদের খুব মজা হইতো। ঠিক আছে? তাহলে আমাদের নিরাপদ থাকতে পারতাম আমরা। বুঝতে পারছো? ঠিক আছে? ঠিক আছে? অজয় কান্না করে রোবটটা মরে গেছে। কিন্তু তুমি মনে করো বার্গার খেয়েছো। ঠিক আছে? একটা ধারণা পেয়ে গেছি যে হস্তক্ষেপ করার বিভিন্ন ধরনের আমরা জিনিসপাতি ব্যবহার করতে পারি যেটার মাধ্যমে আমাদের করতে পারি। বাট আমাদের মনে রাখতে হবে কি স্মার্ট হোম তখনই করা যাবে যখন কোন পদ্ধতি এপ্লাই করতে হবে? হোম অটোমেশন সিস্টেম। এই পদ্ধতি যদি এপ্লাই করতে পারি তাহলে কিন্তু আমরা কি হবে ভাইয়া? আমাদের রুমটা বা আমাদের বাসাটা স্মার্ট হোমে রূপান্তর হবে। ব্যবসা বাণিজ্য, ঠিক আছে? বিভিন্ন ব্যবসা, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, ঠিক আছে? বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য তৈরি হয়। যেমন ধরো যে আমরা www.বিক্রয়.com, daraz.com, alibaba.com, তারপরে amazon.com এই যে বিভিন্ন ধরনের এরকম ওয়েবসাইট আছে। ঠিক আছে? এই যে দেখো খুব সুন্দর, সুন্দর কথা আছে যে বিক্রয়.com, daraz.com, alibaba.com, amazon.com তো এই যে বিভিন্ন ধরনের মনে করো যে রোবট মনে করো যে আমাদের ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলোর মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের বেচাকেনা হয়। ঠিক আছে? তো আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই ধরনের বিভিন্ন তোমরা কি এই ধরনের ওয়েবসাইট থেকে কোনো কিছু কখনো কিনছো? ঠিক আছে? এই ধরনের ওয়েবসাইট থেকে কোনো ধরনের কিছু কিনছো কিনা? বা কখনো এরকম অনলাইন থেকে কিছু কিনছো কিনা? এটা আমাকে একটু জানাও। অনেকে বলছে অনেক কিছু কিনছে। অনেকে কিন্তু দারাজ থেকে কিনছে। অনেকে অনেক জায়গা থেকে কিনছে। অনেকে অনেক জায়গা থেকে কিনছে। আরো অনেক ধরনের ওয়েবসাইট আছে। ঠিক আছে? অনেক ধরনের ওয়েবসাইট আছে। কিন্তু অনলাইন থেকে তাহলে কিন্তু কেনাকাটা করা যায়। ঠিক আছে? এখন এই যে অনলাইন থেকে যে কেনাকাটা বা বিজনেস এই জিনিসটাকে বলা হয় ই-কমার্স বা ইলেকট্রনিক কমার্স। ঠিক আছে? অনলাইন থেকে যদি আমরা কোনো ধরনের জিনিসপাতি কিনি। আবারও বলতেছি এই অধ্যায়ের যত ধরনের ওয়েবসাইট, সফটওয়্যারের নাম আছে সবগুলো মনে রাখবা। ঠিক আছে? অনেক ধরনের জিনিস কিন্তু কিনবা। ঠিক আছে? শিক্ষক শপ আছে। ঠিক আছে? শিক্ষক শপ আছে। ওকে। বিভিন্ন ধরনের কিন্তু মনে করো ই-কমার্স সাইট। ঠিক আছে? ই-কমার্স সাইট। ওকে। তাহলে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য কিন্তু আমরা করতে পারি এগুলোর মাধ্যমে। বুঝতে পারছো? ওকে। শিক্ষার ওয়েবসাইটে বই কিন্তু আরো অনেক ধরনের কিন্তু ওয়েবসাইট আছে। যে ওয়েবসাইট থেকে মনে করো যে আমরা কেনাকাটা করতে পারি। ঠিক আছে? ও আমার একজন জিজ্ঞেস করছে ভাইয়া আপনার রোবটের নাম কি ছিল ভাইয়া? আমার রোবটের নাম কি? ঠিক আছে? এখন এই যে যখন লেনদেন হয় তো লেনদেনে ব্যবহৃত হয় ইএফটি। ইএফটি হলো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। মেক্সিমাম ক্ষেত্রে দেখবা বিকাশ, তারপরে মনে করো যে তারপরে মনে করো যে রকেট এই যে এই ধরনের মাধ্যম মানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের সুবিধা আছে। এটাকে ইএফটি বলে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ঠিক আছে? ঠিক আছে? মোবাইল কমার্স মানে কি? মনে করো যে যেগুলি ভ্রাম্যমান কমার্স। ঠিক আছে? বুঝতে পারছো? ওকে। ওকে। তার মানে এই যে আমরা ইএফটি বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার করতে পারি। আচ্ছা এই ইএফটির জিনিসটা দিয়ে আবার আমার যে বিকাশের নাইদের কথা মনে পড়তেছে। তোমরা কি বিকাশের সেই নাইদকে চিনো? ঠিক আছে? বিকাশের সেই নাইদকে চিনো নাকি? ওই যে অনেক সময় ফোন দিয়ে বলে আমি ঠিক আছে? আমার ফোন দেয়। ফোন দিয়ে আমাকে এটা বাটপার। ঠিক আছে? প্রতারক। তো ওই বাটপার বা প্রতারক কি করে? ফোন দিবে। ফোন দিয়ে বলবি ডিজিটের পিন নাম্বারটি আমাকে দিয়ে আপনার অ্যাকাউন্টকে বাঁচিয়ে নিন। ঠিক আছে? এরকম মনে করো খুব সুন্দর, সুন্দর কথা বলে তোমার থেকে বিকাশের পিন নাম্বারটা চাইনা নিয়া দেখবা যে তোমার মনে করো বিকাশের সব টাকা গায়েব হয়ে গেছে। ঠিক আছে? ঠিক আছে? খুব সুন্দর করে বুঝাইতেছে যে আপনার অ্যাকাউন্টে এই সমস্যা আছে। যদি আপনার অ্যাকাউন্টে সে তখন কি করতে হবে? তোমার সব দেখে পয়সা 0.82 টাকা। 0.82 টাকা। বুঝতে পারছি যাই। তো আমরা ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স সম্পর্কে একটা ধারণা কিন্তু পাইছি। ঠিক আছে? তো এই কিভাবে কাজ করে, কোন সফটওয়্যারে কাজ করে এই জিনিসগুলো কিন্তু আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। বুঝতে পারছি? সামনের দিকে যাই। তারপরে আসছে কি ব্যবসা বাণিজ্য আরো অনেক সুন্দরগুলো কথা আসে। ই-কমার্সের পরিচিত সাইটগুলো আবার এখানে বলছে daraz.com, amazon.com, alibaba.com আলিবাবা। এই আলিবাবার যখন ফার্স্ট আমি নাম শুনছিলাম আলিবাবা.com আমি ফার্স্টে ভাবতাম আলিবাবা মনে হয় আলিবাবা 40 চোর ওইটার কাহিনী থেকে আসে। পরবর্তীতে জানলাম যে না এটা আসলে এখান থেকে হলো যে মানে কেনাকাটা করা যায়। বাট ফার্স্ট টাইম ভাবতাম যে আলিবাবা 40 চোর ওইটা মনে হয় খুলজা চিমচিম এটা করতে হয় মনে হয়। ঠিক আছে? তো এখানে অনেক সুন্দর, সুন্দর ঘটনা বলছে যে আমাদের ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমরা অনেক ধরনের জিনিস করতে পারি। ই পণ্যের মানে ই-কমার্স ওয়েবসাইটে পণ্যের গুণগত মান, বর্ণনা, ছবি, মূল্য সকল তথ্য কিন্তু আমাদের দেওয়া থাকে। ঠিক আছে? তার মানে এই জিনিসগুলো ইম্পোর্টেন্ট। এখান থেকে কিন্তু মনে করো যে ওই যে বহু নির্বাচনী কোয়েশ্চেন গুলো আসে। যে ই-কমার্স ওয়েবসাইটে পণ্যের কি, কি দেওয়া থাকে? গুণগত মান, বর্ণনা, ছবি ও মূল্য। ঠিক আছে? এই জিনিসগুলো দেওয়া থাকে। বুঝতে পারছো? ওকে। এটা কিন্তু মজার একটা বিষয়। ঠিক আছে? ব্যবসা বাণিজ্য, ব্যবসা করতেছে। ঠিক আছে? তার মানে অনলাইনের মাধ্যমে কিন্তু এখন অনেকেই ব্যবসা করে। আলিবাবা কি বাংলাদেশের ওয়েবসাইট না ভাই? বাংলাদেশের ওয়েবসাইট না। ওকে। তারপর বলছে ব্যবসা বাণিজ্যের আরো বলছে ইএফটি অলরেডি আমরা বলছি। তো ইন্টারনেটের মাধ্যমে যে ব্যাংকিং হয়, যেমন আমরা ইন্টারনেট ব্যাংকিং ও বলি। ঠিক আছে? বিকাশ এই সকল মাধ্যমকে আমরা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে বলতে পারি। ঠিক আছে? এটার মাধ্যমে প্রতিটি ব্যাংকে আর্থিক লেনদেন সম্পন্ন করা যায়। ঠিক আছে? প্রতিটি ব্যাংকে কিন্তু এখন আর্থিক লেনদেন অনলাইনের মাধ্যমে করা যায়। ঠিক আছে? অনলাইনের মাধ্যমে খুব দ্রুতই কি ফাইল ট্রান্সফার করা যায়। ঠিক আছে? সাইমন হাসান বলতেছে ভাই আপনার রোবট কই? আরে বাপরে ওরা তো মনে করো মরে গেছে। মরে যাওয়ার পরে ওরা মনে করো যে করতে পারবা। বা দোকান ভাড়া লাগবে না। এখন ধরো যে তুমি নিজেও বিজনেস করতে পারবা। ঠিক আছে? তুমি মনে করো যে নিজেও বিজনেস করতে পারবা। তোমার জন্য আলাদা রুম ভাড়ার দরকার হবে না। বিশাল মানুষজন রাখা লাগবে না। বিশাল দোকান ভাড়া দেওয়া লাগবে না। কত সুবিধা। ঠিক আছে? তার মানে তোমার সাথে ডিরেক্টলি ক্লায়েন্টের অনলাইনের মাধ্যমে কথাবার্তা হবে এবং অনলাইনের মাধ্যমে তাদের যদি টাকা পয়সা দরকার হয় এবং তোমার যদি কেনাকাটার দরকার হয় খুব সুন্দর মতো তাদের মধ্যে লেনদেন হবে। ঠিক আছে? এটাই। ধরো তোমার কাছে অনেকগুলা টাকা আছে। তার মানে তোমার কাছে যে টাকা আছে সেই টাকাটাই তুমি ডেবিট কার্ডের মাধ্যমে খরচ করতে পারবা। ঠিক আছে? ক্রেডিট কার্ড কি? ক্রেডিট কার্ড হলো তুমি হলো আগে খরচ করবা, পরে টাকা দিবা। বা ক্রেডিট কার্ড তোমাকে আমাকে মনে করো যে দিবে না সহজে। কারণ তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে তোমার ক্রেডিট কার্ড নরমালি দিবে না, তোমাকে ডেবিট কার্ড দিবে। তোমার কাছে যদি অনেক টাকা থাকে তখন তোমাকে ক্রেডিট কার্ড ইস্যু করবে। ঠিক আছে? মানে আগে খরচ করো পরে তুমি টাকা দিয়ে দিও। এটা হলো মানে ক্রেডিট কার্ডের সিস্টেম। সামনের দিকে যাই। তারপরে হচ্ছে সংবাদ। আমরা কিন্তু বিভিন্ন ধরনের সংবাদও অলরেডি জানতে পারি অনলাইনের মাধ্যমে। ধরো যে বিভিন্ন অনলাইনে কিন্তু অনলাইন পোর্টাল আছে। ঠিক আছে? ওই অনলাইন পোর্টাল গুলাতে যেয়ে তুমি দেখতে পাবা যে সেখানে আমরা কিন্তু একজন জিজ্ঞেস করছে পেপার বিং ডিজিটালাইজড কি ভাইয়া? মানে এই যে দেখো সংবাদ কিন্তু এখন তুমি অনলাইনে দেখতে পারো। তার মানে পেপার লাগে না ডিজিটাল। ঠিক আছে? এটাই পেপার বিং ডিজিটাল বুঝাইতেছে। ঠিক আছে? তো আমাদের তথ্যই শক্তি। এটা মনে রাখবা বর্তমানে তথ্যই শক্তি। তো তুমি বিভিন্ন ধরনের তথ্য জেনে ফেলবা এবং দেখবা যে বর্তমানে ফেসবুকে যদি তুমি কল্পনা করো দেখবা যে প্রত্যেকটা সংবাদপত্রের অনলাইন একটা ভার্সন আছে। দেখবা যে প্রত্যেকটা মনে করো যে সংবাদপত্রের অনলাইন একটা ভার্সন আছে যেখানে তুমি ডিরেক্টলি নিউজ পেয়ে যাও। মনে করো মিনিটে, মিনিটে নিউজ আসে। একজন জিজ্ঞেস করছে ভাই ডুয়াল কারেন্সি কার্ড কি? ডুয়াল কারেন্সি কার্ড হলো ভাইয়া তোমার একই ধরো তোমার কাছে টাকা আছে। এখন তুমি
মনে করো যে ইউরোতে বা ধরো তুমি ডলারে তুমি কোনো জিনিসের পেমেন্ট করতে চাও, তো তোমারটা অটোমেটিক্যালি ডলারে কনভার্ট হয়ে তোমার পেমেন্টটা হয়ে যাবে। এটাকে ডুয়াল কারেন্সি বলে, অনেক ক্ষেত্রে মাল্টি কারেন্সি বলে। ঠিক আছে? ওকে, ওকে। তাহলে আমরা মোটামুটি সংবাদপত্র সম্পর্কেও মনে করো যে একটা আইডিয়া পেয়ে গেছি যে এরকম কিছু কিন্তু হয়। ঠিক আছে? তারপর আছে ভার্চুয়াল রিয়ালিটি। ঠিক আছে? ভার্চুয়াল রিয়ালিটি সম্পর্কে তোমাদের কার কতটুকু আইডিয়া আছে আমি একটু শুনতে চাই। ঠিক আছে? ভার্চুয়াল রিয়ালিটি সম্পর্কে তোমাদের কার কতটুকু কি আইডিয়া আছে একটু আমি শুনি তো। ভার্চুয়াল রিয়ালিটি সম্পর্কে তোমাদের আইডিয়া আছে কিনা? কখনো এরকম ইউজ করছো কিনা ভার্চুয়াল রিয়ালিটি? বা তোমাদের এরকম সুযোগ হয়েছে কিনা যে ভার্চুয়াল রিয়ালিটি জিনিসটা কিভাবে ব্যবহার করে? অনেকে ইউজ করছে। হুম। কেউ বলে 70% ইউজ করছে। কেউ আর 80% ইউজ করছে। ওকে। আচ্ছা, অনেকের আইডিয়া আছে, অনেকের 360 গেম প্লে আছে, অনেকে কল্পনাকে বাস্তব করে বা নাইস, অনেক জিনিস। তো অনেক সময় দেখবা যে ভার্চুয়াল রিয়ালিটি জিনিসটা অনেকটা এমন, ধরো একটা মনে হেডসেট পরে, ঠিক আছে? মনে করো যে এই চশমার মতো বাট এটা অনেকটা হেডসেটের মতো, ঠিক আছে? চশমা পুরোটা। তারপরে তুমি এক দুনিয়ায় চলে যাবা। দেখা যাবে সেই দুনিয়াতে তোমার অন্য কিছু দেখাইতেছে। দেখবা যে সেই দুনিয়াতে হাতি আকাশে উড়তেছে, ঠিক আছে? আর মনে করো বাঘ পানির মধ্যে যাইতেছে, কুমিরও আকাশে উড়তেছে, ড্রাগন যাইতেছে, ঠিক আছে? সবকিছু যাইতেছে। তো এরকম অনেক কিছু কিন্তু সম্ভব। ভার্চুয়াল রিয়ালিটি মানে পুরাটাই আজব একটা কারবার, ঠিক আছে? তো এই জিনিসগুলাই কিন্তু মনে করো ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে থাকে, ঠিক আছে? তো বিভিন্ন ভার্চুয়াল রিয়ালিটি আছে। এটা কিন্তু অনেক জায়গায় বাংলাদেশের বিভিন্ন পার্কে এই তোমাদের কিন্তু ভার্চুয়াল রিয়ালিটি একটু এক্সপেরিয়েন্স দেওয়ার সুযোগ থাকে। ঠিক আছে? কিছু জায়গায় কিন্তু ব্যবহার করে। ঠিক আছে? তোমরা হয়তো অনেক জায়গায় ইউজ করছো, বিভিন্ন পার্কে কিন্তু এটা মোটামুটি থাকে। ঠিক আছে? এটা কিন্তু অনেক জায়গায় ইউজ হয়। ঠিক আছে? তো এটাই আরকি বলতেছি ভার্চুয়াল রিয়ালিটি বা সংক্ষেপে এটাকে ভিআর বলা হয়। বাট এটার যে জিনিসটা ইম্পোর্টেন্ট সেটা হলো অনেক সময় বিশেষ ধরনের চশমা বা হেলমেট পরা হয় এবং দুই চোখে দুটি ভিন্ন দৃশ্য দেখিয়ে ত্রিমাত্রিক অনুভূতি সৃষ্টি করা হয়। ত্রিমাত্রিক এই জিনিসটা ইম্পোর্টেন্ট কথাটা। ত্রিমাত্রিক মানে 3D মনে হইতেছে আমার সামনেই ঘটনাটা ঘটতেছে। ঠিক আছে? মনে হইতেছে আমার সামনেই ঘটনাটা ঘটতেছে। ঠিক আছে? আমি বলব সবার একবার হলেও এই ভার্চুয়াল রিয়ালিটি এক্সপেরিয়েন্স নেওয়া উচিত। ঠিক আছে? খুব মজা হবে। ঠিক আছে? এটা একটু চেষ্টা করবা। ঠিক আছে? ওকে। তো এমন একটা কৃত্রিম জগৎ বা ত্রিমাত্রিক চিত্রায়ন করা হয় যেটা দেখে মনে হইতেছে যে না আমার সামনেই ঘটতেছে ঘটনা। ঠিক আছে? আমার সামনেই ঘটতেছে ঘটনা। ঠিক আছে? এটা কিন্তু অনেক জায়গায় ব্যবহৃত হয়। ঠিক আছে? তারপর বলছে ভার্চুয়াল রিয়ালিটি। তো বিশেষভাবে এই জিনিসটা ইম্পোর্টেন্ট হেড মাউন্টেড ডিসপ্লে এইচএমডি মানে অনেক বিশেষ ধরনের চশমা বা হেলমেট, ঠিক আছে? এটা কিন্তু ব্যবহার হয়। ঠিক আছে? Apple Vision Pro একজন লিখছে Apple Vision Pro আরো অনেক ধরনের কিন্তু এরকম মাউন্টেড ডিসপ্লে আছে যেটা দেখার মাধ্যমে মনে হয় যে আমি আসলেই মনে করো আমার আশেপাশের পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে, অন্য আরেকটা জগতে চলে আসি। ভার্চুয়াল রিয়ালিটি খুবই সুন্দর। অনেক একটা ত্রিমাত্রিক একটা অনুভূতি দেয় আমাদেরকে। ঠিক আছে? ওকে। বুঝতে পারছো? আপনি কি ব্যবহার করছেন? আমি এই যে বিভিন্ন ধরনের পার্কে গেছিলাম। সেই পার্কে যাইয়া আমি মনে করো যে এই ভার্চুয়াল রিয়ালিটি এ সম্পর্কে একটা আইডিয়া পাইছিলাম। ঠিক আছে? বাট আচ্ছা এটা নিয়ে একটা মজার ঘটনা তোমাদেরকে বলি। ঠিক আছে? প্রায় ধরো আজকে মনে করো যে না হয় 22 তারিখ ক্লাস ছিল মনে করো যে 9:30 ওই পার্কে এমন কি যে রোজার টাইমে সালের ঘটনা। তারপর পরি গান আছে না? ঠিক আছে? তারপর ওই যে আমাদের দেশটা লাইনও প্যাকেজ গুলো আমারে দিছে। তাহলে দেখবা ঠিক আছে? ওকে। এক্সপেরিয়েন্স ঠিক আছে? করতে পারে, শব্দ এমন সৃষ্টি করে মানে করে। এটা অনেকভাবে করা যায়। যেমন আমাদের চিত্রায়নটা করতে রিয়ালিটি এটাই আসলে আমাদের মানে করে। এটা অনেকভাবে করা যায়। যেমন আমাদের চিত্রায়নটা করতে পারে, শব্দ এমন সৃষ্টি করে যেটা মনে হয় যে আমার আশেপাশেই ঘটতেছে। ঠিক আছে? এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট। তো ভার্চুয়াল রিয়ালিটি জিনিসটা যদি তোমরা এক্সপেরিয়েন্স করো তাহলে দেখবা খুব মজা লাগবে। ঠিক আছে? ওকে। দাও এটার উত্তর দাও কি হবে? নাকি? এটার মানে হলো বিশেষ চশমা। ঠিক আছে? এটার মানে হলো বিশেষ চশমা। ঠিক আছে? এটার মানে হলো কি? বিশেষ চশমা। ঠিক আছে? ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহৃত এইচএমডি কোনটিকে নির্দেশ করে? বিশেষ চশমাকে নির্দেশ করে। আমরা অলরেডি দেখছি এটাকে। এটার উত্তর দাও তো। টেলিপ্রেজেন্স? এটা তো মানে টেলিপ্রেজেন্স মনে হয়, তাই না? এটা মানে টেলিপ্রেজেন্স। এটা মানে দেখো তো বানানটা মনে ভুল আছে কিনা? বানানটা ভুল আছে। দাঁড়াও দেখি। প্রেজেন্স না, এটা হবে টেলিপ্রেজেন্স। ঠিক আছে? আমার এটাই মনে হচ্ছে প্রেজেন্স। এটা হলো টেলিপ্রেজেন্সের প্রয়োগক্ষেত্র। প্রয়োগক্ষেত্র কোনটা ভাই? ভার্চুয়াল রিয়ালিটি। ঠিক আছে? ভার্চুয়াল রিয়ালিটি। টেলিপ্রেজেন্সের প্রয়োগক্ষেত্র। তার মানে প্রতিদিনের জীবনে। প্রাত্যহিক মানে প্রতিদিন। ঠিক আছে? প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়ালিটির প্রভাব কোথায়, কোথায় প্রভাব আছে? বিনোদন ক্ষেত্রে আছে, যানবাহন চালানো প্রশিক্ষণে আছে, শিক্ষা ও গবেষণায়, চিকিৎসা ক্ষেত্রে, সামরিক প্রশিক্ষণে, ব্যবসা বাণিজ্যে এইসব জায়গায় কিন্তু মনে করো যে ভিআর বা ভার্চুয়াল রিয়ালিটি আছে। বিনোদনের ক্ষেত্রে কি হয়? এই যে দেখো বিনোদনের ক্ষেত্রে অগমেন্টেড রিয়ালিটি। ঠিক আছে? অগমেন্টেড রিয়ালিটি ভার্চুয়াল রিয়ালিটির একক রূপ জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এর সাথে ভার্চুয়াল জগতের এক ধরনের সংমিশ্রণ ঘটানো হয়। আমরা অনেক সময় 3D মুভি দেখি না? 3D মুভি দেখি। ঠিক আছে? 3D মুভি দেখি। 3D মুভিতেও কিন্তু আমরা ভার্চুয়াল রিয়ালিটি কিছুটা ইউজ করি। ঠিক আছে? 3D মুভিতে আমরা কিন্তু ইউজ করি। যেটা দেখতে খুব ভালো লাগে। আমরা গেমসে ইউজ করি। ঠিক আছে? এটা কিন্তু খুব মজারভাবে আমরা ইউজ করি। একজন জিজ্ঞেস করছে আপনার ঠান্ডা লাগছে? ভাই কিছুটা ঠান্ডা লাগছে। ঠিক আছে? ওকে। তো বিনোদন ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করি। ঠিক আছে? তো আমাদের বিনোদন ক্ষেত্রে কিন্তু আমাদের খুব বেশি ইউজ হয়। এটাই তোমরা মেক্সিমাম টাইমে দেখো বিনোদন ক্ষেত্রটাই। ঠিক আছে? যেমন একটা 3D মুভি যদি আমরা বলি। ঠিক আছে? 3D মুভি। ঠিক আছে? 3D মুভিও কিন্তু আমরা দেখি। ঠিক আছে? যানবাহন চালানো প্রশিক্ষণে, যানবাহন চালানো ও প্রশিক্ষণে। ঠিক আছে? যানবাহন চালানো। অনেক সময় দেখবা তোমরা অনেক ধরনের গেমস খেলছো না? যেখানে মনে করো গাড়ির এই যে মনে করো যে এটা ঘুরাইয়া কি করতে হয়? যানবাহন চালানো শিখে। তো দেখা যায় কি অনেক সময় তুমি আরেকজন আরেকজনের লাগাই দিছে, গাড়ি লাগাই দিছে। বাট মজার বিষয় হলো কি যেহেতু তুমি ভার্চুয়াল রিয়ালিটিতে করতেছো আসলে আল্টিমেটলি কোনো ক্ষতি হয়নি। তো এটা আসলে যানবাহন চালানো বা প্রশিক্ষণে কি করে? খুব বেশি কাজে দেয়। ঠিক আছে? বুঝতে পারছো? ভার্চুয়াল রিয়ালিটির অনেক কাজ আছে। ঠিক আছে? চিকিৎসা ক্ষেত্রে তখন দেখা যায় ভার্চুয়াল রিয়ালিটি বা ওইরকম একটা সিস্টেম বানায় নেয় যে কোথায় গবেষণা করতে হবে বা কোথায় মনে করো কাটাছিঁড়া করতে হবে। এই সকল কিছু কিন্তু মনে করো ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে আছে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আছে সামরিক প্রশিক্ষণে। এখন সামরিক প্রশিক্ষণেও কিন্তু আমাদের এটা ব্যবহার হয়। কারণ সামরিক প্রশিক্ষণে যেমন মনে করেন বিভিন্ন ধরনের গেমস খেলার মাধ্যমে তারা একটা হয়। তারপর সামরিক প্রশিক্ষণে তারা বিভিন্ন স্ট্র্যাটেজি করে। তো সকল কিছু কিন্তু ভিআর এর একটা কি ব্যবহার আছে। ঠিক আছে? ব্যবসা বাণিজ্যেও কিন্তু অলরেডি ব্যবহার আছে। তোমরা এটা জানতে পারো। মানে সবগুলো কিছুর একটা ডেমো তোমার এখান থেকে দেওয়া সম্ভব। ঠিক আছে? তোমার রিয়াল লাইফ এর প্রত্যেকটা জিনিসই এখানে তুমি ব্যবহার করতে পারবা। ঠিক আছে? বুঝতে পারছো? সেখানে কিন্তু ব্যবহার করতে পারবা। এই যে যেমন অ্যানিমেশন ক্লাসে বিভিন্ন ব্যবহার হয়। ঠিক আছে? অ্যানিমেশন ক্লাসেও কিন্তু বিভিন্ন ধরনের ব্যবহার হয়। আচ্ছা, আজকে তোমরা কে কোথা থেকে আসলে জয়েন করছো সেটা একটু আমাকে জানাও তো। দেখি কে কোন এরিয়া থেকে জয়েন করছো আজকে?
ঘুরছি। ঠিক আছে? আমার কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে ভালো লাগে। একেকটা অঞ্চলের মানুষ কিন্তু একেক রকম। তাদের প্রত্যেকের ঠিক আছে আমার ঘোরাঘুরি করতে খুব পছন্দ হয়। তোমরা যখন ভবিষ্যতে বড় হবা তখন কিন্তু তোমরা ঘোরাঘুরি করবা। যত ঘুরবা তত মনে করো জ্ঞান অর্জন কিন্তু জানতে পারবা। নোয়াখালীতেও গেছি, নরসিংদীতেও গেছি। এখান থেকে কিছু কাঁচাগোল্লা। দেখলাম ৫ কেজি আনে। সে আমার দিকে এমন একটা দৃষ্টিতে তাকাইলো। আমি ভাবলাম না, মানে বুঝতে পারলাম না যে আসলে সে কেন এভাবে তাকাইলো। তখন বললেন ভাই একটু বেশি হয়ে যাচ্ছে। আপনি ১-২ কেজি নিয়ে যান। আমি বললাম যে কাঁচাগোল্লা ১-২ কেজি দিতে কেমন লাগে? তারপর বললেন আচ্ছা ঠিক আছে ১-২ কেজি যা পারেন নিয়ে আসেন। আমি ভাই জানতাম না যে কাঁচাগোল্লা দেখতে আসলে কেমন। বিলিভ মি যারা কাঁচাগোল্লা এখনো খাও নাই বা দেখো নাই তাদের জন্য বলব কাঁচাগোল্লা দেখতে কেমন জানো? কাঁচাগোল্লা দেখতে কেমন? ডিটারজেন্ট পাউডার দেখছো? যারা ডিটারজেন্ট পাউডার দেখছো তারা ভাববা ডিটারজেন্ট পাউডারের মধ্যে যদি মিষ্টি, মিষ্টি কিছু লাগতো ওইটাই হলো কাঁচাগোল্লা। ঠিক আছে? তোমরা যারা জানো তাদের জন্য একটাই যে ডিটারজেন্টের পাউডারকে তোমরা যদি মনে করো একটু মিষ্টি, মিষ্টি লাগে জিনিসটাকে সেটা হলো কাঁচাগোল্লা। মানে পুরা ওরকম ডিটারজেন্টের পাউডারের মতো দেখতে। ঠিক আছে? তো ওইটা আমার ফার্স্ট হলো আমি একটা ধরা খাইছিলাম আরকি। বড় ধরনের ধরা খাইছিলাম। ঠিক আছে? কাঁচাগোল্লা পাউডারের মতো। এটা আমাদের বাষ্পীয় শক্তির ব্যবহার দিয়ে ১ম শিল্প বিপ্লব শুরু হয়েছিল। এটা খুব ইম্পোর্টেন্ট একটা স্লাইড। ঠিক আছে? বাষ্পীয় শক্তির মাধ্যমে ১ম শিল্প বিপ্লব শুরু হয়েছিল। কিসের মাধ্যমে? বাষ্পীয় শক্তি। বৈদ্যুতিক শক্তির ব্যাপক পরে ছিল ২য়। তার মানে ২য় শিল্প বিপ্লব হয়েছিল বৈদ্যুতিক শক্তির ওই জিনিসটা উত্থানের ফলে। ঠিক আছে? এবং বর্তমানে বলা হইতেছে কেউ এটা মনে করে যে তথ্য প্রযুক্তির মধ্য দিয়ে আরেকটা শিল্প বিপ্লব শুরু হতে পারে। তথ্য প্রযুক্তির মাধ্যমে আরেকটা শিল্প বিপ্লব শুরু হতে পারে। ঠিক আছে? আ একজনে জিজ্ঞেস করছে, "ভাই আপনার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা কোনটা?" ঠিক আছে? ভাই অনেক সুন্দর জায়গা আছে। তবে আমি যেসব জায়গা খুব পছন্দ করি সেটা বলি। আমার খুব পছন্দের জায়গা সেটা হলো যে আ সিলেট। সিলেট আমার খুব পছন্দের জায়গা। সিলেটে আমি অনেকবার গেছি। তারপরে হলো যে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। তারপরে হলো আ সেন্ট মার্টিন। কক্সবাজারের চাইতে আমার সেন্ট মার্টিন বেশি পছন্দ। তারপরে ঢাকা মনে করো যে একটু ভিতরের দিকে যদি বলি তাহলে আমার বরিশাল জায়গাটা অনেক পছন্দ। বরিশাল জায়গাটা অনেক সুন্দর। ঠিক আছে? নদীপথে যাওয়া যায়। তারপরে চাঁদপুর জায়গাটা সুন্দর। তারপরে উত্তরাঞ্চল যদি বলি, উত্তরাঞ্চলে আমার দিনাজপুর জায়গাটা অনেক সুন্দর লাগে। দিনাজপুর জায়গাটা। তবে দিনাজপুর আশেপাশের জায়গাগুলো সুন্দর। রাজশাহী খুব সুন্দর। ঠিক আছে? রাজশাহী তবে গরমের সময় যাইতে খুব ভালো লাগে না। রাজশাহী খুব ভালো জায়গা। রাজশাহীতে ভালো। ঠিক আছে? বাট গরমের সময় আমি উত্তরাঞ্চলে যাইতেই চাই না। ঠিক আছে? উত্তরাঞ্চলে আমি গরমের সময় যখন গ্রীষ্মকাল পড়ে তখন আমি উত্তরাঞ্চলে যাইতে চাই না। এত গরম ভাই বিশাল গরম। ঠিক আছে? কুমিল্লা গেছিলাম। কুমিল্লা অত ভালো লাগে না কেন জানি আমার। ঠিক আছে? কুমিল্লা অত বেশি ভালো লাগে নাই। তবে কুমিল্লার জায়গাগুলো সুন্দর আছে। ঠিক আছে? কুমিল্লায় অনেক সুন্দর, সুন্দর জায়গা আছে বাট আরো জানি। বিদেশে ঘুরতে চাই। কাশ্মীর ঘুরে আসি। খুব কাছে খুব ঘুরছি। ঠিক আছে? তার মানে কি বলছে? ২য় ঠিক আছে? ২য় শিল্প বিপ্লব। ঠিক আছে? বৈদ্যুতিক শক্তি ব্যবহার ছিল কোন শিল্পে? ২য়। ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতেছে কি? চিন্তা শক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত। ঠিক আছে? একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটাকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাকে সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কি বলা হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। যেমন একটা উদাহরণ দিতে পারি, শিখো এআই। ঠিক আছে? তোমরা যারা শিখো এআই ব্যবহার করতে পারছো, তারা কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটা আইডিয়া পাইছো। তার মানে কি? তুমি শিখো এআই কে যা জিজ্ঞেস করো সে কিন্তু তোমাকে একটা উত্তর দিয়ে দেয়। তাই না? শিখো এআই সম্পর্কে তোমার কিন্তু ধারণা আছে। এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার মানে মানুষের মতই সে চিন্তা ধারা করতে পারে এবং মানুষের থেকেও সে আরো বেশি ভালো কাজ করে দিতে পারে। ঠিক আছে? বুঝতে পারছো? তো এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর আবার কিছু মনে করো অন্তর্গত আরো কিছু, কিছু জিনিস আছে যেমন মেশিন লার্নিং। ঠিক আছে? মেশিন লার্নিং। ঠিক আছে? রোবোটিক্স। এটা হলো কম্পিউটার ভিশন হবে। ঠিক আছে? এটা হবে কম্পিউটার ভিশন। কম্পিউটার ভিশন, কম্পিউটার ভিশন। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্পিচ প্রসেসিং। তুমি এখানে যে কয়টা নাম শুনছো, এই সবগুলো আমি যখন আমার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলাম, সবগুলো নিয়ে কাজ করছিলাম। ঠিক আছে? এই সবগুলো নিয়ে কাজ করছি। মেশিন লার্নিং নিয়ে কাজ করছি, রোবোটিক্স নিয়ে কাজ করছি, তারপর কম্পিউটার ভিশন নিয়ে কাজ করছি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্পিচ প্রসেসিং এগুলো নিয়ে খুব আমরা কাজ করছি। খুবই মজাদার একটা কাজ। ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেইনলি আমরা কাজ করতাম। ঠিক আছে? পড়াশোনার ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জিনিসটা নিয়ে খুব কাজ করতাম। ঠিক আছে? বলতেছে মেশিন লার্নিং কি? মেশিন লার্নিং হলো একটা এমন ধরনের প্রসেস যেটার মাধ্যমে মনে করো যে তুমি তাকে ১ম এ কাজ শিখাই দিবা এবং সে কাজ শিখার মাধ্যমে সে শিখে যাবে এবং পরবর্তীতে সে নিজেই একটা ডিসিশন নিতে পারবে। এটাই হলো মেশিন লার্নিং। ঠিক আছে? বুঝতে পারছো? যেমন শিখো এআই একে অনেক ডেটা দেওয়া হইছে। ঠিক আছে? শিখো এআই একে অনেক ডেটা দেওয়া হইছে। ডেটা দেওয়ার ফলে শিখানো হইছে যে তুমি এরকম, এরকম প্রশ্ন আসলে এরকম, এরকম উত্তর দিবা। ও তারপর আস্তে, আস্তে শিখছে। যেমন আমরা শিখি না? বাচ্চা বেলা থেকে আমরা কি করি? শিখানো হইতেছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উদাহরণ। ঠিক আছে? ঠিক আছে? তাই না? এটা অনেকটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উদাহরণ। সাথে, সাথে এটা ট্রান্সলেট হয়ে যায় না? এটা অনেকটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উদাহরণ। কথা বলো সাথে, সাথে এটা ট্রান্সলেট হয়ে যায় না? যেমন Google ট্রান্সলেটর এ তুমি যখন কথা বলো সাথে, সাথে এটা ট্রান্সলেট হয়ে যায় না? রিজু তালুকদার বলছে কিভাবে শেখানো হয়? ভাইয়া তোমার যদি এখন আমি বুঝাইতে যাই কিভাবে শেখানো হয় সেটা কওয়া হয়। ঠিক আছে? ডেটা সামনের দিকে যাই। পরে আমরা আবার প্রশ্ন দেব। সবার থেকে প্রশ্ন নেব। আগেরটা আমরা শেষ করার চেষ্টা করি। ঠিক আছে? তারপর বলছি কি মেশিন লার্নিং এর কাজ হচ্ছে এমনভাবে কম্পিউটারকে প্রশিক্ষণ দেওয়া যেন সে কোন সিস্টেম সম্পর্কে বিভিন্ন নিয়ম নিজেই শিখতে পারে। যেটা তোমাদের অলরেডি বলছি। এবং নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে পরে তা কাজে লাগাতে পারে। এটাই মেশিন লার্নিং। ঠিক আছে? তেমনি রোবোটিক্স হতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে একটি রোবট বা যন্ত্রকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করানোর বিদ্যা। ঠিক আছে? স্বয়ংক্রিয়ভাবে কাজ করানোর বিদ্যা। এটা হলো রোবোটিক্স। ঠিক আছে? তারপর হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মানুষ হচ্ছে যেসব ভাষা ব্যবহার করে যেমন বাংলা, ইংরেজি, আরবি সেসব ভাষাটা কম্পিউটারের সাথে তথ্য আদান-প্রদানের কথা ব্যবস্থা করা হয়। ঠিক আছে? এটা মনে রাখবা। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং দ্বারা মানুষ সচরাচর যেসব ভাষা ব্যবহার করে যেমন বাংলা, ইংরেজি, আরবি সেসব ভাষায় কম্পিউটারের সাথে তথ্য আদান-প্রদান করার ব্যবস্থা করা হয়। তারপর হচ্ছে কম্পিউটার ভিশন হচ্ছে ক্যামেরা দিয়ে তৈরি একটি মেশিন। ক্যামেরা দিয়ে তৈরি একটা মেশিন। ঠিক আছে? কম্পিউটার ভিশন। যা থেকে বিভিন্ন তথ্য প্রক্রিয়া করার মাধ্যমে যেমন মানুষটা চোখ দিয়ে যা করে থাকে। তার মানে তুমি চোখ দিয়ে যা করো কম্পিউটার ভিশনের মাধ্যমে সেই জিনিসটা কিন্তু করা হয়। ঠিক আছে? বুঝতে পারছি? ওকে। ঠিক আছে? তারপরে কি আছে স্পিচ প্রসেসিং। স্পিচ প্রসেসিং হলো কি ভাই? স্পিচ প্রসেসিং হলো মূলত কম্পিউটারকে দিয়ে কথা বলানো শেখানোর কৌশল। তার মানে কম্পিউটার যদি কথা বলে, এই কথা বলা রিলেটেড সবকিছুকে কি বলে? স্পিচ প্রসেসিং বলে। ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর এটা হলো একটা কাজ। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি অনেকগুলা কাজ কিন্তু অলরেডি শিখতেছি। তারপর কি আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কাজ ব্যবহার বিজ্ঞানের প্রযুক্তি নানা ধরনের প্রযুক্তি আবিষ্কার কিন্তু করতেছে। ঠিক আছে? অন্যতম জনপ্রিয় ও বহুল ব্যবহৃত একটি পদ্ধতি হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। ঠিক আছে? নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক যা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। আমরা যেমন আমাদের মস্তিষ্কে নিউরন আছে, তেমনি নিউরাল নেটওয়ার্কটা ওই ধাঁচেই কাজ করে। ঠিক আছে? এই ধাঁচে কাজ করে আসলে নতুন জিনিস শিখে। ঠিক আছে? এই জিনিসে কাজ করে নতুন জিনিস ভিশন মানে দেখা। ঠিক আছে? ভিশন মানে কোন কিছু দেখা। বুঝতে পারছো?
তাহলে হচ্ছে মানব মস্তিষ্কে আছে অসংখ্য নিউরন যারা পরস্পরের সাথে তথ্য আদান প্রদান করে বলে মানুষ চিন্তা করতে পারে। ঠিক আছে, মানব মস্তিষ্কে আছে অসংখ্য নিউরন যারা পরস্পরের সাথে তথ্য আদান প্রদান করে বলে মানুষ চিন্তা করতে পারে। তেমনি আমরা কম্পিউটারকে এমন ধরনের একটা কৃত্রিম নিউরন দিই যেটাকে আমরা কৃত্রিম নিউরন, যেটাকে আমরা কি বলি পারসেপ্ট্রন। ঠিক আছে, এটা মনে রাখবেন, পারসেপ্ট্রন অভিজ্ঞতার জন্য ইম্পর্টেন্ট। আমাদের যে কৃত্রিম নিউরন আছে, আমাদের যে নিউরন আছে সেটা কৃত্রিম ভার্সনটাকে আমরা পারসেপ্ট্রন বলি। ঠিক আছে, কম্পিউটার যেটা ইউজ করে। ঠিক আছে, পারসেপ্ট্রন। ঠিক আছে, বুঝতে পারছি? তো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আরেকটা উদাহরণ দিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে। তারপর আছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কৃত্রিম নিউরনগুলোকে বিভিন্ন স্তরে সাজিয়ে এদের মধ্যে যোগাযোগ স্থাপন করে। বিভিন্ন স্তরে সাজিয়ে কি করে? এদের মধ্যে যোগাযোগ স্থাপন করে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে নিউরাল নেটওয়ার্ক বলে। ঠিক আছে, কৃত্রিম নিউরনগুলোকে বিভিন্ন স্তরে সাজিয়ে কি করা হয়? আমাদের নিউরাল নেটওয়ার্ক তৈরি করা হয়। ঠিক আছে, একজন দিয়েছে ভাই আপনার কুদ্দুসে দিছিলেন নিউরন। হ্যাঁ ভাই, আমার কুদ্দুসে নিউরন দিছিলাম। ঠিক আছে, নিউরন দিয়ে ওর মধ্যে কিন্তু একে অপরের সাথে করার মাধ্যমে সে আস্তে আস্তে বোঝে। তারপর কি বলছে? নিউরাল নেটওয়ার্কের কাজ হচ্ছে কিছু ইনপুট থেকে কিছু আউটপুট কিভাবে পাওয়া যেতে পারে সেটা যেমন একটি ফাংশন লেখা। ঠিক আছে, তেমন একটি ফাংশন লেখা। তার মানে সেখান থেকে বোঝার চেষ্টা করে যে আমি যদি এরকম ইনপুট দেই তাহলে সেই ইনপুটের মাধ্যমে আমাদের কাজগুলো কতটা সহজ হবে বা কঠিন হবে সে একটা ধারণা পেয়ে যায়। তো এইটা ইম্পর্টেন্ট, এই লাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা একটু বেশি দেখো। সাধারণত একটি নিউরাল নেটওয়ার্কে 3টি স্তর থাকে। কয়টা স্তর? সাধারণত 3টি স্তর থাকে। প্রথম স্তর সবসময় ইনপুট স্তর, তারপরে লুকায়িত স্তর বা হিডেন লেয়ার, আর লাস্টের স্তরটাকে আউটপুট স্তর বলে। ঠিক আছে, এই 3টা স্তর থাকে নরমালি। তবে একটা জিনিস মনে রাখবা, ইনপুট স্তর সবসময় একটা থাকবে, আউটপুট স্তর সবসময় একটা থাকবে। এইটা অনেকগুলো থাকতে পারে। এইটা অনেকগুলো থাকতে পারে। হিডেন লেয়ার অনেকগুলো থাকতে পারে। ঠিক আছে, হিডেন লেয়ার কিন্তু অনেকগুলো থাকতে পারে। ঠিক আছে, এটা মনে রাখবা। লুকায়িত কি একই? লুকায়িত আর লুকায়িত একই বা হিডেন লেয়ার মানে অনেকগুলো হিডেন লেয়ার থাকতে পারে। ইনপুট আর আউটপুট স্তরের কাজ হচ্ছে কম্পিউটার যে ফাংশন আছে সে যথাক্রমে তার ইনপুট কোনটা এবং আউটপুট কোনটা। এই যে ফাংশন নতুন বের করে ফেলছে বা শিখে ফেলছে, ফাংশন বের করে ফেলা মানে হলো সে শিখে ফেলছে যে এরকম ডেটা থাকলে কি করতে হবে। সে আসলে যখন শিখে পড়ে যাবে তখন আর কি তার জন্য ইজি হবে বিষয়টা। বুঝতে পারছো? ওকে। তারপরে বলছে যে লুকায়িত স্তরের সংখ্যা একটা না রেখে অনেকগুলো রাখা যেতে পারে। ঠিক আছে, লুকায়িত স্তরের সংখ্যা একটা না রেখে অনেকগুলো স্তর ব্যবহার করলে বেশ জটিল ফাংশন শেখা সম্ভব। তো এই প্রক্রিয়াকে বলা হয় ডিপ লার্নিং। ঠিক আছে, এই প্রক্রিয়াকে কি বলা হয়? ডিপ লার্নিং। ঠিক আছে, ডিপ লার্নিং বলা হয় যদি লুকায়িত সংখ্যা অনেকগুলো বেশি হয়। ঠিক আছে, বেশ জটিল হয় তবে অনেক কাজ করতে পারবা। তারপর একটা কি বলছে? ডিপ লার্নিং এর সাহায্যে ইদানিং কম্পিউটার বেশ কঠিন সমস্যার সমাধান হচ্ছে যা আজ থেকে 10 বছর আগেও ভাবা যেত না। ঠিক আছে, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে প্রধানত এই যে এই সফটওয়্যারগুলোর নামগুলো অনেক ইম্পর্টেন্ট। সি, সি প্লাস, সি, সি প্লাস, জাভা, ম্যাটল্যাব, পাইথন, HHRDLU, প্রোলগ, LISP, সিলিস আর এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট নৈতিকের জন্য। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনে রাখো। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। চোখগুলো নাও। ঠিক আছে, ওকে। যারা সি পারো তারা অন্যান্য ল্যাঙ্গুয়েজে খুব সহজেই ট্রান্সফার করতে পারবা। উত্তর দাও এটা। একটু ভুল দিয়ে ফেলছো। ঠিক আছে, তোমরা একজন একটু ভুল দিছো উত্তর। ম্যাটল্যাব ইউজ হয়, এটা ইউজ হয়, এটা ইউজ হয় না। সিএসএস ওয়েবসাইট। ঠিক আছে, সিএসএস হলো ওয়েবসাইট ডিজাইন করার জন্য ব্যবহৃত হয়। ওয়েবসাইট ডিজাইন। ঠিক আছে, ওয়েবসাইট ডিজাইন এই কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, সিএসএস। তার মানে এটার উত্তর হলো 1 আর 2 মানে ক নাম্বারটা। ঠিক আছে, ক নাম্বার হবে আর কি। তোমরা অনেকে অনেক তারপর কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরো অনেকগুলো আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো সুপারভাইজড একটা লার্নিং, একটা হলো আনসুপারভাইজড লার্নিং, আরেকটা হলো রিইনফোর্সমেন্ট লার্নিং। এই জিনিসটা মনে রাখবে, 3টা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, 3 ভাগে ভাগ করা যায়, এটা মনে রাখবা। সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং ও রিইনফোর্সমেন্ট লার্নিং। ঠিক আছে, তার এখানে আরো খুব সুন্দর সুন্দর কিছু কথা বলছে এই দুইটা। সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে কি করা হয় আমি বলি। সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে তোমার আসলে আগে থেকে ইনপুট আউটপুট দুইটাই তুমি দিয়ে দাও। ঠিক আছে, কম্পিউটারকে কি দিয়ে দাও? ইনপুট এবং আউটপুট দুইটাই দিয়ে দাও। তারপর কম্পিউটার শিখে ফেলে যে ইনপুট আউটপুট দেখে সে শিখে ফেলে যে আমার এরকম প্রশ্ন আসলে আমি এরকম উত্তর দেব। এটা হলো সুপারভাইজড লার্নিং। তার মানে ওরে তুমি উদাহরণই দিয়ে দিতেছো। আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে তুমি ওরে কোনো কিছু বুঝাই দাও না। তুমি ওরে খালি ইনপুট দিয়ে দাও। তুমি ওরে শুধু ইনপুট দাও, আউটপুট দাও না। ও নিজে থেকে আউটপুট বুঝে। ঠিক আছে, এই কারণে আনসুপারভাইজড লার্নিং। ওরে কোনো আউটপুট প্রথমেই দাও না। ট্রেন করার সময় ওরে কোনো আউটপুট দাও না। আর রিইনফোর্সমেন্ট লার্নিং কি? রিইনফোর্সমেন্ট লার্নিং অনেকটা আমাদের মানব শিশুর মতো। মানে ও আসলে বারবার ভুল করতে 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 শিখে। নিজে নিজে শিখে। রিইনফোর্সমেন্ট লার্নিং হলো নিজে নিজে শিখে। ঠিক আছে, ওকে। তারপরে চিকিৎসাবিদ্যা এগুলো অনেক ক্ষেত্রে আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা আরেকটা ক্ষেত্রে আছে ডিপ লার্নিং। এটাও তোমরা একটু দেখবা। ঠিক আছে, এগুলো খুব সহজ সহজ জিনিস। তারপর হচ্ছে মেশিন লার্নিং ও ডিপ লার্নিং ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সফটওয়্যার তৈরি করতে, যেমন ChatGPT, এইটা আর সবথেকে বড় উদাহরণ শিখো এআই, যেটা তোমাদের পাঠ্যক্রমের তোমাদের যে পাঠ্যক্রম আছে সে পাঠ্যক্রমের আদলে এটাকে ট্রেন করা হয়েছে। এই কারণে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ওদের থেকে বেস্ট পারফরম্যান্স দেখায়। ঠিক আছে, তারপর আসলে রোবোটিক্স, যেটা হচ্ছে আমার শেখানো হয়েছিল। ঠিক আছে, আমি যেটা পড়াশোনা করে আসি। ঠিক আছে, তো রোবোটিক্স এর প্রধানত আমরা যদি বৈশিষ্ট্য ধরি বা বিশেষত্বের জায়গা ধরি তাহলে এটা হলো টোটাল 3টা বিশেষত্ব আছে। প্রথম বিশেষত্বের জায়গাটা কি? একটি রোবট যে নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি হয় তার উপর নির্ভর করে এক বিশেষ যান্ত্রিক গঠন হয়ে থাকে। তার মানে যান্ত্রিক গঠন ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা যান্ত্রিক গঠন। ঠিক আছে, একটা যান্ত্রিক গঠন হয়ে থাকে। তারপর হলো রোবটিক যান্ত্রিক কাজ করার বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা থাকে। তার মানে তার খাবারের ব্যবস্থা থাকতে হয়। খাবার দেয়নি তাই কুদ্দুস মারা গেছে। তো খাবার পায় নাই তাই এর শিখানো লাগে। তুমি এটা করবা নাকি ওইটা করবা। ঠিক আছে, তো মোটামুটি প্রোগ্রামিং এর উপর ডিপেন্ড করতে হয়। রোবট আর রোবোটিক্স এর মাঝে পার্থক্য কি ভাইয়া? রোবট বানাইতে তোমার যেই বিদ্যা শিখতে হয় সেটাকে রোবোটিক্স বলে। ঠিক আছে, আবার বলতেছি, রোবট বানাইতে তোমার যে ধরনের পড়াশোনা করতে হয় সেটাকে তোমার রোবোটিক্স বলে। ওকে, তার মানে 3টা বিশেষত্ব আছে। তাহলে এখানে যদি আমরা উত্তর দেই রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে? তার মানে 3টি। ঠিক আছে, তার মানে 3টি বিশেষত্ব রয়েছে। বুঝতে পারছি? আমরা যদি সামনে যাই
আচ্ছা, রোবোটিক্সের আসলে ব্যবহার কোথায় হয়? ঠিক আছে? এখন রোবট যে আমরা বানাইতেছি, এই ব্যবহারটা আসলে আমাদের কোথায় হয়? আমরা যখন বিপজ্জনক কাজ, যে কাজে আমি নরমাল মানুষকে পাঠাইতে চাই না। ঠিক আছে? যেই বিপজ্জনক কাজ, যে কাজে আমরা কি করতে চাই না? নরমাল মানুষকে পাঠাইতে চাই না। সেই কাজে। শিল্প কারখানার কাজ, ঠিক আছে? শিল্প কারখানার কাজ, এই ধরনের কাজেও আমি কি বের করতে চাই। কারণ শিল্প কারখানার কাজ কি? অনেক কঠিন। ঠিক আছে? সূক্ষ্ম কাজ, অনেক সূক্ষ্ম কাজ আছে যেগুলো নরমালি মানুষের চোখ দিয়ে করা সম্ভব না। সেগুলো রোবোটিক্স দিয়ে করা যায়। চিকিৎসা ক্ষেত্র, ঠিক আছে? চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা যায় অনেক জায়গায়। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করলে দেখা যায় কি? এরর কম আসে। ভালো চিকিৎসা করা যায়। সামরিক ক্ষেত্রে ইউজ করা যায়, শিক্ষা বিনোদন ক্ষেত্রে ইউজ করা যায়, নিরাপত্তার ক্ষেত্রে ইউজ করা যায়, মহাকাশ গবেষণায় কাজ করা যায়। ঘরোয়া কাজেও কিন্তু রোবটটা ব্যবহার করা যায়। ঠিক আছে? ওরে দিয়ে কিন্তু অনেক কাজ করানো যায়। ঠিক আছে? ওকে। তারপর বলতেছে ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস এই জিনিসটা কথাটা ইম্পোর্টেন্ট। IoT এর ফুল ফর্মটা খুব ইম্পোর্টেন্ট। ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস হলো যে আমি তোমাদের একটা আইডিয়া দিলাম না? তোমাদের একটা আইডিয়া দিলাম না? তুমি তোমার বাসায় যাবা। বাসায় যেয়ে সবকিছু অটোমেটিক একে অপরের সাথে কানেক্টেড হয়ে মনে করো টিভি অন হয়ে যাবে, এসি অন হয়ে যাবে। এই জিনিসটাকে বলা হয় IoT। তার মানে ইন্টারনেট অফ থিংস সবাই সবার সাথে কানেক্টেড। সবাই সবার সাথে কানেক্টেড হয়ে রইতেছে। ঠিক আছে? তো এইটাই হলো মজার বিষয়। ইন্টারনেট অফ থিংস মানে সবাই সবার সাথে কানেক্টেড। মানে একজন আরেকজনকে ডেটা দিতেই আছে। ঠিক আছে? তার মানে এটার জন্য সবথেকে বেশি যেটা লাগে সেটা 5G নেটওয়ার্ক লাগে। ঠিক আছে? 5G নেটওয়ার্ক থাকলে খুব ভালো হয়। তারপরে এখানে কিছু একটা ডেটা দিছে যে 2030 সাল নাগাদ কি বলছে? 2030 সাল নাগাদ এত বিলিয়ন ডিভাইস, এত বিলিয়ন, বিলিয়ন মানে বুঝো কোটি আরকি। ডিভাইস ইন্টারনেট সংযুক্ত হবে যা 2023 সালে এত বিলিয়ন ছিল। ঠিক আছে? দেখছো? তার মানে এই ইন্টারনেট অফ থিংস এ কি হইতেছে? বাইরেই যেতেছে। ঠিক আছে? ইন্টারনেট অফ থিংস এর ব্যবহারের ফলে আমরা আসলে সকল কিছুকে কানেক্টেড করতে পারবো। ঠিক আছে? এগুলো অনেকগুলা ক্ষেত্র আছে যেমন কৃষি ক্ষেত্রে বীজের তোলা থেকে শুরু করে বীজের রক্ষণাবেক্ষণ এগুলো সকল ক্ষেত্রে কি করা যাবে? আমরা ইন্টারনেট অফ থিংস ব্যবহার করতে পারবো। বুঝতে পারছি? ইন্টারনেট অফ থিংস ব্যবহার করলে সকল ডিভাইসকে কি করতে পারবো? আমি কানেক্টেড রাখতে পারবো। সকল ডিভাইসকে কি করতে পারবো? আমি কানেক্টেড রাখতে পারবো। তারপরে আছে দেখো মহাকাশ অভিযান। এই মহাকাশ অভিযান ফার্স্ট কি হইছে? মহাকাশ অভিযানে কি বলছে? মহাকাশ অভিযানে বলছে যে 1957 সালে, তার মানে কত সালে? 1957 সালে 4ই অক্টোবর মহাকাশে প্রথম উপগ্রহের নাম কি? প্রথম উপগ্রহ স্পুটনিক উৎক্ষেপণ হয় এবং 1961 সালের 12ই এপ্রিল প্রথম মানুষ ঘুরি গ্যাগারিয়ান নাকি মহাকাশে অভিযান করে এবং 20 জুলাই 1969 প্রথম মানুষের চাঁদে অবতরণ হয়। এখানে প্রত্যেকটা ডেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? প্রত্যেকটা ডেটা ইম্পর্টেন্ট। 1971 প্রথম মঙ্গল গ্রহে মার্স 3 অবতরণ এবং 12ই এপ্রিল 1971 প্রথম স্পেস শাটল উৎক্ষেপণ। এখানে প্রত্যেকটা ডেট ইম্পর্টেন্ট। নৈতিকের জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? নৈতিকের জন্য অনেক 5 মিনিটের মধ্যে ছুটি দিয়ে দেব। ঠিক আছে? 5 মিনিটের মধ্যে ছুটি দিয়ে দেব আমাদের প্রায় শেষের দিকে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। নৈতিকের জন্য এই টপিকটা যে মহাকাশ থেকে প্রায় ঘন্টা সামনে যদি যাই, মহাকাশ অভিযানে অনেক কথা বলতে তবে যেটা ইম্পর্টেন্ট এই যে আমরা স্যাটেলাইট গুলো রাখি সেটা পৃথিবী পৃষ্ঠ থেকে কত কিলোমিটার উপরে রাখি? এইটা অনেক জায়গায় আছে। প্রায় 36,000 কিলোমিটার উপরে রাখি স্যাটেলাইট গুলাকে। ঠিক আছে? প্রায় 36,000 কিলোমিটার রাখি এবং বাংলাদেশ বঙ্গবন্ধু 1 নামে যে স্যাটেলাইট পাঠাইছিল সেই স্যাটেলাইট পাঠানোর ফলে 57তম দেশ হিসেবে তারা মনে করো যে স্যাটেলাইট নিজস্ব স্যাটেলাইট আছে। কততম দেশ হিসেবে? 57তম দেশ হিসেবে তাদের নিজস্ব স্যাটেলাইট ছিল। ঠিক আছে? এটা মনে রাখবা। 57তম দেশ হিসেবে। বুঝা গেছে? তারপরে মহাকাশে অনেক ধরনের অভিযান করা যায় এবং জিপিএস এর ফুল ফর্মটা জানা দরকার। গ্লোবাল পজিশনিং সিস্টেম। ঠিক আছে? জিপিএস এর ফুল ফর্ম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। ঠিক আছে? এই মনে করো যে মহাকাশ অভিযানের মাধ্যমে অনেক কাজগুলো করা যায়। যেমন সমুদ্রের নিম্নচাপ, ঘূর্ণিঝড় রূপান্তরিত এগুলি দেখা যায়। আবহাওয়ার স্যাটেলাইট ডাটা নিকট ছবি তুলে আমাদের সতর্ক করতে পারে যে কিভাবে আমাদের মনে করো ঝড় আসতে পারে। ঠিক আছে? ওকে। তার ফুল সিস্টেম একটু ব্যাখ্যা দাও। স্যাটেলাইটের একটা প্রভাব। ঠিক আছে? স্যাটেলাইটের ব্যবহারে আরো অনেকগুলো কারণ আছে। তো এগুলো একটু তোমরা দেখে নিতে পারবা যে 2018 সালের 12ই মে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 এটা উৎক্ষেপণ করা হয়। ঠিক আছে? এই স্যাটেলাইটের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর গাজীপুর জেলার জয়দেবপুর এবং রাঙ্গামাটি বেতবুনিয়ায় কি হয়? ভূকেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হয়। এই দুইটা জায়গার নাম মনে রাখবা এবং বর্তমান সরকার বলছিল যে স্যাটেলাইট 2 উৎক্ষেপণের উদ্যোগ গ্রহণ করছে। কিন্তু উদ্যোগ গ্রহণ করার আগেই সরকারই চলে গেছে। ঠিক আছে? তো আমাদের এটাও কিন্তু ঠিক আছে? ওকে। মানে স্যাটেলাইট 2 ওঠার আগে গেছে। আগে যাই হোক। তো আমরা এটাও জানলাম। তো মোটামুটি আমাদের ক্লাস আসলে শেষ। তো আজকে ক্লাস তোমাদের কেমন লাগছে শুনি একটু তোমাদের থেকে মুখ থেকে। আজকের ক্লাস আমাদের কেমন লাগছে? আজকে আমরা মোটামুটি এই অধ্যায়টা মানে পার্ট 1 শেষ করলাম। আরো কিছু মনে বাকি আছে। আরেকটা পার্ট বাকি আছে। ঠিক আছে? তো তোমাদের ক্লাসটা আসলে কেমন লাগছে সেটা তোমরা শিখব জিব্ব গ্রুপে জানাতে পারো। শিখব জিব্ব গ্রুপে জানালে আমি আসলে দেখতে পাবো যে তোমরা আসলে ক্লাসটা কেমন লাগছে। আর ভালোমতো পড়াশোনা করো। এই অধ্যায়টা থেকে বেশিরভাগ নৈতিক আছে যেটা সেটা আমরা হয়তো আমরা ভালো কাজকে ছয় দিতে চাই। তো এই কথা বলেই আসলে আজকে ক্লাসটা শেষ করব। তোমাদের জন্য অসংখ্য শুভকামনা। সুস্থ থাকো, সবল থাকো। আসসালামু আলাইকুম।